এই তাসফি, আমার ব্যাগগুলো রুমে নিয়ে আসো। আমি গিয়ে ফ্রেশ হয়ে নেই। আর আম্মু, আমার অনেক ক্ষুধা লাগছে, কিছু খাবার দাও। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তুই যা, আমি ব্যাগগুলো নিয়ে আসছি। রুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ওয়াশরুম থেকে বের হতেই দেখি তাসফি বিছানায় বসে হাঁপাচ্ছে। ওর এই অবস্থা দেখে আমি হেসে দিলাম। কিরে পেটনি, ওভাবে হাঁপাচ্ছিস কেন? তো হাঁপানো ছাড়া কি করব? এর আগেও তো তোর ব্যাগ দিয়ে গেছি, তখন তো অত ভারী ছিল না, কিন্তু আজকে হঠাৎ এত ভার হতে গেল কেমন করে? ও, সরি রে, তোর কষ্ট হয়ে গেছে। ব্যাগের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। আর তার থেকে বড় কথা, তোর জন্য আরো একটা সারপ্রাইজ আছে। তারপর ব্যাগ থেকে খুব সুন্দর একটা বেবি ডল বের করে তাসফির হাতে দিলাম। এইটা হলো তোর জন্য সারপ্রাইজ। ভাইয়া, তোকে এতগুলো ধন্যবাদ। আমি তো খুশিতে কথাই বলতে পারতেছিলাম না। হ্যাঁ, এবার এইটা নিয়ে খেলা করবি ছোটদের মতো। দুজন মিলে মজা করতে থাকলাম। তখন আম্মু রুমে আসলো, হাতে একটা প্লেট নিয়ে। এই যে শিহাব, খাবারটা খেয়ে নে। তুই এভাবে না আসলে তোর জন্য তো তোর পছন্দের খাবারগুলো রান্না করে রাখতাম। আরে আম্মু, কোনো সমস্যা নাই, যা নিয়ে এসেছো সেগুলো তোমার হাতে খাইয়ে দাও তো, তাহলে এখন আর প্রিয় খাবারগুলো লাগবে না। তারপর আম্মু আমাকে নিজ হাতে খাইয়ে দিল। আসলে মায়ের হাতে খাবার খেতে মজা আর কিছুতেই হয় না। রাতের খাবারটা শেষ করে ঘুমিয়ে পড়লাম, কারণ অনেক দূর থেকে এসেছি, অনেক ক্লান্ত লাগছে। কালকে বাইরে বের হওয়া যাবে। সকালবেলা কারো ডাকে ঘুম থেকে উঠতে হলো। এমনিতে উঠি নাই, আমাকে জোর করে ঘুম থেকে উঠানো হয়েছে। আস্তে করে চোখটা খুলে দেখি তাসফি সামনে দাঁড়িয়ে আছে। কি রে তুই, এত সকালে ঘুম থেকে উঠালি কেন? এখন তোর কাছে এত সময় মনে হচ্ছে? সকাল 9টা বাজে, আর তুই কিনা এখনো ঘুমিয়ে আছিস? তোদের কি প্রশিক্ষণে এগুলো শেখানো হয় নাকি? আরে না, প্রশিক্ষণে খুব সকালে ঘুম থেকে উঠতে হয়। গতকাল শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে, তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে পারি নাই। তো বল, কি জন্য ঘুম থেকে তুললি? ভাইয়া, তুই কি আজকে আমাকে কলেজে নিয়ে যেতে পারবি? অনেকদিন হলো তোর সাথে কলেজে যেতে পারি না, তবে আজকে যতক্ষণ বাড়িতে আছিস আমাকে কলেজে দিয়ে আস। আচ্ছা ঠিক আছে, তুই তৈরি হয়ে নে, আমি তোকে তোর কলেজে নিয়ে যাচ্ছি। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। সকালের খাবারটা খেয়ে তাসফিকে নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পরে চলে আসলাম কলেজের সামনে। তাসফিকে নিয়ে কলেজের মধ্যে চলে গেলাম। ওদের কলেজ আর ভার্সিটি একসাথে। এদিকে লামিয়া ওর বান্ধবীদের সাথে একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। শিহাব কলেজে প্রবেশ করতেই লামিয়ার চোখ শিহাবের উপরে পড়ে। চোখ যেন সরাতেই পারছে না শিহাবকে দেখে। আজ পর্যন্ত কোনো ছেলেকে দেখে লামিয়ার কোনো ফিলিংস আসেনি। শিহাবকে দেখে ক্রাশ খেয়ে যায় সে। লামিয়ার বান্ধবীরা অনেক সময় ধরে ডাকছে, কিন্তু লামিয়া একটা ঘোরের মধ্যে আছে। তখন লামিয়ার একটা বান্ধবী ওকে ধাক্কা দেয়। কি রে লামিয়া, এভাবে কোন দিকে তাকিয়ে আছিস? সেই কত সময় ধরে তোকে ডেকেই চলেছি, তোর কোনো সাড়া শব্দ নাই। আরে, আমি একটা ছেলের উপরে ক্রাশ খেয়েছি। এতদিনে কোনো ছেলেকেই ভালো লাগে নাই, কিন্তু এই ছেলেটাকে একেবারেই ভালোবেসে ফেলেছি। তুই আবার কার উপর ক্রাশ খাইলি রে? তোর জীবনে এত প্রপোজ এসেছে, একটাকেও গ্রহণ করিস নাই, আর আজকে কোনো একটা ছেলেকে দেখেই ক্রাশ খেয়ে গেলি? তো সেটা কোন ভাগ্যবান ছেলেটা, তাকে তো দেখা লাগে আমাদের। লামিয়ার ইশারা দেখে সবাই তাকায়। শিহাব তখন তাসফিকে এগিয়ে দিয়ে বের হচ্ছে কলেজ থেকে। সবাই তো শিহাবকে দেখে ফিদা হয়ে যায়। এই, আপনারা আবার কিছু মনে করেন না। সত্যিই তো ছেলেটা দেখতে একদম রাজপুত্রের মতো, লামিয়ার সাথে একদম মানিয়ে যাবে। লামিয়া, তুই তো এই কলেজের সব থেকে সুন্দরী মেয়ে, তোর সাথে ছেলেটাকে একদম পারফেক্ট মানাবে। লামিয়া লজ্জায় মাথাটা নিচু করে ফেলে। অন্যদিকে শিহাব কলেজ থেকে বের হয়ে গাড়িতে বসতে যাবে। অমনি অমনি কয়েকজন এসে তাকে জড়িয়ে ধরে। শিহাব পেছনে ঘুরে তাকিয়ে দেখে তার বেস্ট ফ্রেন্ডরা চারপাশে দাঁড়িয়ে আছে। নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না, ওদেরকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। কিরে শিহাব, তুই এভাবে কাঁদছিস কেন? আর কতদিন পর বাড়িতে ফিরে আসলি, কই আনন্দ করব সেটা না করে কাঁদছিস? আচ্ছা চল, সবাই মিলে আড্ডা দেই। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। দুপুরের দিকে খেতে বসেছি, তখন বাসায় তাসফি আসলো। ওর দেখে মনে হলো মনটা অনেক খারাপ, কাঁদছেও মনে হয়, চোখটা ফুটো আছে। কিরে তাসফি, তোর কি হয়েছে রে, তুই কাঁদছিস কেন? তাসফি এক দৌড়ে এসে শিহাবকে জড়িয়ে ধরে, তারপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আমার সোনা বোনটা, তোর কি হয়েছে বল একবার,
তুই এই টিফিনের সময় বাসায় চলে আসলি যে? ভাইয়া, বেশ কয়েকদিন ধরে কিছু ছেলেরা আমাকে ডিস্টার্ব করে। কলেজ থেকে বাসায় আসার পথে আমাকে খারাপ খারাপ কথা বলে, আমাকে খারাপ ইঙ্গিত দেয়। আর জানিস ভাইয়া, আজকে আমার গায়েও হাত দেওয়ার চেষ্টা করেছে। ওরা সবাই এলাকার বড়লোক বাবার ছেলে, তাই ওদেরকে কেউ কিছু বলতে সাহস পায় না। অনেক মেয়েদের সাথেই এরকম করে। তাসফির কথাগুলো শুনে তো মাথাটা পুরো গরম হয়ে গেল। ভাবলাম যে বাড়িতে যে কয়টা দিন আছি একদম নিরিবিলি থাকবো, কিন্তু সেটা আর হলো না। আমার এই এলাকাতেও যে এত ইভটিজিং হচ্ছে এটা তো আমার জানা ছিল না। শয়তানগুলোকে আজকে শায়েস্তা না করলে একটাও ঠিক হবে না। এই তাসফি, চল আমার সাথে, দেখি কোন কুকুরের বাচ্চাগুলো তোদেরকে ডিস্টার্ব করে। তাসফিকে নিয়ে কলেজের দিকে বের হয়ে গেলাম। কলেজ গেটের কাছে আসতেই দূর থেকে কয়েকটা ছেলে বলে উঠলো, কিরে মেয়ে, এইবার কি সাথে করে তোর রাজপুত্রকে নিয়ে আসলি নাকি? আয়, কাছে এগিয়ে আয়, তোদেরকে একটু আদর করে দেই। ছেলেগুলোর কথা শুনে ওদের কাছে চলে গেলাম। কি রে কুত্তারা, তোদের বাড়িতে কি নিজেদের বোন নাই নাকি? রাস্তার মেয়েদেরকে বিরক্ত করার সময় নিজের মা আর বোনের কথা মনে হয় না? কি রে ছোকরা, তুই আবার কই থেকে উঠে আসলি? ওরে, এ সাধু তো দেখি আমাদের জ্ঞান দেয়। মাইয়াটা কি তোর বউ লাগে নাকি রে? তোর গায়ে এত জ্বালা কেন? ওদের কথা শুনে মাথাটা বিগড়ে গেল। যে ছেলেটা এসব কথাগুলো বলল তার তলপেট বরাবর মারলাম একটা লাথি, সাথে সাথে কয়েক হাত দূরে গিয়ে পড়লো। বাকি কয়েকজন আমাকে মারার জন্য এগিয়ে আসলো। ওদেরকেও ইচ্ছা মতো ধোলাই করলাম। সবাই মাইর খেয়ে গড়াগড়ি করতে লাগলো। আরে কুত্তারা, এটা আমার বোন হয়, বোন। আরে তোরা তো নেশা করে তোদের জ্ঞান হারিয়ে ফেলেছিস, তোরা আমাকে মাফ করে দিস। তোদেরকে এইভাবে মারতে চাইনি আমি, কিন্তু কি করব বল। আমার বোন, আমার বোনের কান্না আমার সহ্য হয় না। যখন তাসফি বাসায় গিয়ে কেঁদে কেঁদে তোদের বিরুদ্ধে নালিশ করলো, তখন আমি আর সহ্য করতে পারি নাই। আরে আমার বোন মানে তো তোদেরও বোন। আমি একটা কথা বলে রাখছি, তোরা আজ থেকে কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করবি না, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কলেজের চারদিকে লোকজন এসে জড়ো হয়ে গেছে। শিহাবের কথাগুলো শেষ হতে সবাই একসাথে হাততালি দিয়ে ওঠে। সবাই শিহাবকে ধন্যবাদ জানায়, কারণ এই ছেলেগুলো হলো এলাকার প্রভাবশালী বাবাদের ছেলে। তারপর উপরের কথা বলার মতো তাদের উপরে কথা বলার মতো কেউ ছিল না, মারা তো দূরে থাক। শিহাবের এই কাজে সবাই খুব খুশি হয়। তারপর শিহাব তাসফিকে ওর ক্লাসরুমে পৌঁছে দিতে যায়। এদিকে লামিয়া প্রথম থেকে শিহাবের এই কাণ্ড দেখতেছিল। শিহাবের মারামারি দেখে লামিয়া ফিদা হয়ে যায় একদম। আবারও ক্রাশ খেয়ে যায় শিহাবের ওপর। আর একটা উপায়ও পেয়ে যায়। তাসফির সাথে লামিয়ার অনেক ভালো একটা সম্পর্ক, দুজনে প্রায় সব সময়ই গল্প করে। এখন তো লামিয়া জেনে গেল যে ছেলেটা তাসফির ভাই। তাহলে তাহলে তাসফির কাছে থেকে ওর ভাইয়ের সবকিছু জানা যাবে। সবাই নিজেদের জায়গায় চলে যায়। কেউ সেই ছেলেগুলোকে কোনো সাহায্য করে না, কারণ সবাই ওদেরকে ঘৃণার চোখে দেখে। শিহাব কলেজ থেকে বের হতে দেখে ছেলেগুলো ব্যথার চোটে কাতরাচ্ছে। এটা দেখে শিহাবের অনেক মায়া লাগে। তারপর ছেলেগুলোকে হসপিটালে পাঠিয়ে দেয়। কলেজ ছুটি হতেই লামিয়া তাসফিকে ডাক দেয়। তাসফি লামিয়াকে দেখে খুব খুশি হয়। আরে আপু, তুমি কেমন আছো? তোমাকে দেখে সত্যি খুব খুশি হয়েছি। আমি খুব ভালো আছি তাসফি, কিন্তু তুমি তো আমাকে ভুলেই গেছো তোমার ভাইয়াকে পেয়ে। আমার সাথে তো এই কয়টা দিন কোনো গল্পই করো না। কি করবো আপু বলো, ভাইয়া অনেকদিন পর বাড়িতে এসেছে, তাই ভাইয়ার সাথে সময় কাটাচ্ছি। আচ্ছা তাসফি, তোমার ভাইয়া কি কোনো মেয়ের সাথে কথা বলে? কি ব্যাপার বলো তো আপু, তুমি হঠাৎ আমার ভাইয়ার সম্পর্কে জানতে চাচ্ছ কেন বলো তো? তাও আবার কোনো মেয়ের সাথে কথা বলে কি না সেটা জানতে চাচ্ছ? কুছ তো গড়বড় হ্যাঁ মেরি লামি আপু। হি হি হি। প্রথম পর্ব এর জন্য ছোট করে দিলাম। এটা যদি 200+ লাইক কমেন্ট উঠে আসে তাহলে পরের পার্ট লিখব। ভালো লাগলে অবশ্যই বলবেন, আর ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কি ব্যাপার লামি আপু, তুমি হঠাৎ আমার ভাইয়ার সম্পর্কে জানতে চাচ্ছ কেন বলো তো? তাও আবার কোনো মেয়ের সাথে কথা বলে কি না সেটা জানতে চাচ্ছ? কুছ তো গড়বড় হ্যাঁ মেরি লামি আপু। হি হি হি। আরে তাসফি, কি যে বল না তুমি। শোনো, তোমার ভাইয়া যখন ওই অসভ্য ছেলেগুলোকে মারছিল তখন আমি সবকিছু দেখলাম। এই পর্যন্ত কেউ ওদেরকে মারার সাহস করতে পারে নাই, কিন্তু তোমার ভাইয়া ওদেরকে যেভাবে শাস্তি দিল সেটা দেখেই তো আমি অবাক হয়ে গেছি। যাক, তাহলে এতদিন পর একজনকে তো দেখতে পারলাম যে অন্যায়ের প্রতিবাদ করলো। এই কারণে তোমার ভাইয়াকে আমার খুব ভালো লেগেছে। উফ লামি আপু, তোমার কথাটা হলো না। আমার ভাইয়াকে তোমার ভালো লেগেছে এটা না বলে বলো যে
আমার ভাইয়াকে তুমি ভালোবেসে ফেলেছো, তাহলে তো খুব ভালো হবে। তুমি হলে আমাদের কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে। আমার ভাইয়াকেও তো একদম রাজপুত্রের মতো দেখতে। তো আমার ভাইয়া আর তোমাকে তো একদম পারফেক্ট মানাবে। তাসফি তো ঠিকই বলেছে, আমি ওর ভাইয়াকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলা তো যাবে না, আগে সবকিছু শুনে নিই ওর থেকে। আচ্ছা তাসফি, তোমার ভাইয়ার নামটা কি? আমার ভাইয়ার নাম হলো শিহাব। নামটা অনেক সুন্দর, তোমার সাথে অনেক মানাবে। লামিয়া আর শিহাব। তাসফি, তুমি কিন্তু দিন দিন অনেক দুষ্টু হয়ে যাচ্ছ। আচ্ছা তোমার ভাইয়া এখন কি করে, পড়াশোনা নাকি চাকরি? আমার ভাইয়া এখন ভালো একটা চাকরি করে আর ভালো পজিশনে আছে, কিন্তু এই কথাটা সিক্রেট, তোমাকে আমি বলবো না। হ্যাঁ, আবার বলতেও পারি যদি তুমি বলো যে আমার ভাইয়াকে ভালোবেসে ফেলেছো। আই তাসফি, মার লাগাবো কিন্তু এখন। তোমার ভাইয়া সম্পর্কে একটু জানতে চেয়েছি, এখন বলছো কিনা ভালোবেসে ফেলেছি আমি? আরে আপু, তোমার চোখের ভাষা আমি বুঝতে পারছি। আমার ভাইয়াকে তুমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছো, আর এখন স্বীকার করতে চাচ্ছ না। এভাবে করলে কি হবে বলো? তবে তুমি ভালোবাসো, আমি সেটা বুঝতে পারছি। আচ্ছা, তোমাকে এখন বলতে হবে না, তুমি পরে বললেও হবে। হ্যাঁ হয়েছে, তুমি অনেক বড় হয়ে গেছো, সেটা বুঝতেই পারছি। এখন বাসায় যাও, নয়তো তোমার বাবা মা আর তোমার ওই ভালো ভাইয়াটা চিন্তা করবে। আর যদি তোমাকে না পেয়ে এখানে এসে দেখে যে আমার সাথে বসে আছো, তাহলে ছেলেগুলোর মতো আমাকে মেরেও আলু ভর্তা বানিয়ে দেবে। লামিয়ার কথা শুনে তাসফিও হেসে দেয়। তারপর দুজনে বাড়ির দিকে রওনা দেয়। মন থেকে শিহাবের কথা সরাতে পারছি না। এতদিন কত ছেলেকেই তো দেখেছি, কত ছেলে বিয়ের প্রস্তাব, প্রেমের প্রস্তাব নিয়ে এসেছে, কিন্তু কাউকে আমার মনের মতো করে খুঁজে পাইনি। আর আজকে শিহাবকে দেখেই ফিদা হয়ে গেলাম, ভালোবেসে ফেলেছি ওকে। কিন্তু শিহাবের ভেতরে এমন কি আছে যা দেখে আমার মন তার জন্য জায়গা করে দিল? তবে কি ওই ছেলেগুলোকে মারার জন্য ফিদা হয়ে গেলাম নাকি? না, সেটাও তো বুঝতে পারছি না। লামিয়া হাত দিয়ে নিজের মাথায় মৃদু আঘাত করে। লামিয়া রে, তুই তো দেখছি পাগল হয়ে যাবি অকালে। তুই তো দেখি প্রেমের জালে ফেসে গেছিস। তবে এরকম ভালো একটা ছেলে প্রেমে পড়লে কোনো সমস্যাই নেই। এদিকে শিহাব নিজের ঘরে বসে বিশ্রাম নিচ্ছে। তখনই তাসফি বাসায় আসে, কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে সরাসরি শিহাবের ঘরে চলে যায়। এই যে নবাব, আসতে পারি? বাপ রে, আজকে সূর্য কোন দিক থেকে উঠলো? আমার ঘরে ঢোকার জন্য অনুমতি চাইছে মিস তাসফি। তো তো কি মতলব রে তোর? আমার আবার কি মতলব থাকবে রে? আমাকে কি আসতে বলবি না, নাকি চলে যাব? না, থাক, আর যাওয়া লাগবে না। আয় আয়, তুই ভেতরে আয়। ভাইয়া, তুই ল্যাপটপে এত কি কাজ করিস রে? পাগলি রে, আমাকে তো একটু কাজ করতেই হয়। আমার ফ্রেন্ডদের সাথে কথা বলি, আর আমাদের অফিসের কিছু ফাইল আছে, সেগুলোর কাজ করছি। আর এখন তো আমি ফ্রি আছি, তাই ভাবলাম কাজগুলো আমি নিজেই কমপ্লিট করে রেখে দেই। আচ্ছা, তোর কলেজের কি খবর বল? আবার কেউ কোনো খারাপ কাজ করছে না তো? আরে, এখন আর কে খারাপ কাজ করবে? তুই যেভাবে ছেলেগুলোকে মেরেছিস আর ওয়ার্নিং দিয়ে এসেছিস, আর কেউ খারাপ কাজ করার সাহসই পাবে না। তবে হ্যাঁ, তোর একটা কাজ দেখে আমার হাসি পাচ্ছে, আবার সাথে ভালো লাগছে। তুই ওদেরকে মেরে মাটিতে শুয়ে দিয়ে আবার নিজেই হসপিটালে নিয়ে গেছিস। কি করবো বল, তোর ইফটিজিং এর কথা শুনে মাথায় একেবারে গরম হয়ে গিয়েছিল। তারপরে ওদের কাছে গিয়ে ভদ্রভাবে কথাগুলো বললাম, কিন্তু ওরা আবার উল্টাপাল্টা কথা শুরু করে দিল। তাই তো ওদেরকে মারতে হলো। কিন্তু পরে দেখলাম যে ওদেরকে কেউ সাহায্য করেনি, সবাই ব্যথায় কাতরাচ্ছে। তখন ওদের জন্য মায়া হলো, মনে হয় একটু বেশি মারা হয়ে গেছে, তাই সবাইকে হসপিটালে অ্যাডমিট করে দিছি। হ্যাঁ ভাইয়া, ঠিক কাজই করেছিস। যতই ওরা খারাপ কাজ করুক, তবুও মানুষ তো। তো ভাইয়া, ওদের এখন কেমন অবস্থা জানিস নাকি? না রে তাসফি, জানা হয়নি সেটা। দেখি ডক্টরের কাছে ফোন করে জেনে নি সবার কেমন অবস্থা। তারপর পকেট থেকে ফোনটা বের করে ডক্টরকে ফোন করলাম। হ্যালো ডক্টর, ওই ছেলেগুলো কেমন আছে এখন? ওহ শিয়াব সাহেব, ওই ছেলেগুলোর অবস্থা তো আগের থেকে ভালো ছিল, কিন্তু ওদের বাবা মারা এসে সবাইকে নিয়ে চলে গেছে। শিয়াব সাহেব, আপনি একটা ভুল কাজ করে ফেলেছেন। এরা সবাই কিন্তু শহরের নামকরা লোকদের ছেলে ফেলে, ওদের উপরে কথা বলার মতো কেউ সাহস পায় না। আর আপনি তো সরাসরি ওদেরকে মেরে বসেছেন। ওদের বাবা মারা তো আপনার উপর অনেক রেগে আছে, জানি না আপনাকে কি করবে। তবে এটাও শুনেছি আপনার বোনের জন্য ওদেরকে মেরেছেন, কিন্তু ছেলেগুলো একটাও ভালো না। আপনার বোনটাকে সেভ করে রাখবেন, নয়তো আপনার বোনের সাথে কিছু অঘটন করে ফেলতে পারে। আপনার বোন মানে তো আমারও মেয়ে, আর আমার নিজেরও এরকম ছোট একটা মেয়ে আছে, তাই একটু ভয় করছে আর কি।
আরে ডক্টর সাহেব, আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না। আমার পরিচয় তো আপনাকে বলেই দিয়েছি। আর জানিনি তো আমরা অন্যায়ের বিরুদ্ধে কেমন করে যুদ্ধ করি। এখন থেকে এই এলাকার সব মেয়েরাই নিরাপদ থাকবে, সেই ব্যবস্থা আমিই করব। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তারপর ফোনটা কেটে দিলাম। ভাইয়া, ডক্টর কি বললো রে? ওদের অবস্থা এখন আগের থেকে ভালো, কিন্তু সুস্থ হওয়ার আগেই ওদের বাবারা এসে ওদেরকে নিয়ে গেছে। আচ্ছা, এখন রুমে গিয়ে বিশ্রাম কর, ওসব পরে দেখা যাবে। ল্যাপটপে কাজ করতে করতে ক্লান্তি এসে যায়। ল্যাপটপটা অফ করে রুম থেকে বের হয়ে গেলাম। হঠাৎ খেয়াল করে দেখি তাসফির রুমে কেউ হাসাহাসি করছে। চুপি চুপি দরজার কাছে গিয়ে উকি দিলাম। তাসফির কাণ্ড দেখে তো আমি পুরাই অবাক। আরে একেবারে ছোটদের মতো বেবি ডলটাকে নিয়ে খেলা করছে। মনে হচ্ছে এই প্রথম এমন জিনিস দেখলো। অনেকগুলো পুতুল এর আগেও কিনে দিয়েছিলাম, তবে এইটা মনে হয় সব থেকে বেশি পছন্দ হয়েছে। তাই এমন ছোট বাচ্চাদের মতো করছে। আমার বোনটা আসলেই পাগলি। ফোনটা হাতে নিয়ে বেস্ট ফ্রেন্ড তাহসিনকে ফোন করলাম আর নদীর পাড়ে আসতে বললাম। বিকালে তাহসিনের সাথে খুব ভালো সময় কাটিয়ে বাসায় ফিরে আসলাম। সকালবেলায় তাসফি রেডি হয়ে শিহাবের ঘরে যায়। আজকেও দেখে শিহাব ঘুমিয়ে আছে। এটা দেখে তাসফির অনেক রাগ হয়। তারপর শিহাবকে জোর করে ঘুম থেকে ওঠায়। শিহাব আলতো করে চোখটা খুলে দেখে তাসফি পুরো তৈরি হয়ে এসেছে। এখন ওকে স্কুলে নিয়ে যেতে হবে। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর হালকা নাস্তা করে তাসফি নিয়ে স্কুলের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর দুজনে পৌঁছে যায়। শিহাব তাসফিকে ক্লাসের দিকে এগিয়ে দিতে যায়, কিন্তু স্কুলে প্রবেশ করা মাত্রই অনেকগুলো ছেলে মেয়ে দৌড়ে আসে। সবাই খুশি, কারণ শিহাব ওই খারাপ ছেলেগুলোকে মেরে উচিত শিক্ষা দিয়েছে। ছেলেগুলা শিহাবের সাথে কথা বলে চলে যায়। সেদিন তো কেউ শিহাবের সাথে কোনো কথা আর বলতেই পারে নাই। ছেলেগুলা শিহাবের সাথে কথা বলে চলে যায়, কিন্তু মেয়েরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায় আর হেসে হেসে কথা বলতে থাকে। এদিকে লামিয়া দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। মেয়েগুলোর এইসব কাণ্ড দেখে তো প্রচন্ড রাগ হতে থাকে। মেয়েগুলা যতই শিহাবের সাথে লেগে লেগে সেলফি তুলছে আর হেসে হেসে কথা বলছে, লামিয়া ততটাই গরম হতে লাগলো, কারণ শিহাবকে সে ভালোবাসে ফেলেছে। কিন্তু লামিয়া বেশি রাগ করতে গেলেই কান্না করে দেয়। ঠিক সেটাই হচ্ছিল। লামিয়া প্রায় কান্না করে দিবে, চোখ দুটো ছলছল করছে। তাসফি লামিয়ার এই কাণ্ডটা খেয়াল করে আর দেখে লামিয়া প্রায় কান্না করে দিবে এমন ভাব। তাসফি শিহাবের কানের কাছে মুখ নিয়ে যায়। এই ভাইয়া, এখন এসব সেলফি তোলা বাদ দে। একজন কিন্তু তোর এসব কাণ্ড দেখে রাগে এখন কান্না করে দিবে, আর একবার কান্না করলেই তোর অবস্থা কিন্তু খারাপ। তাসফির কথা শুনে একেবারেই অবাক হয়ে যাই। তাসফির দিকে ভ্রু কুঁচকে তাকাই। কিরে, এখানে আবার এমন কে আছে? সেটা পরে বলবো, এখন যা বলছি তাই কর। এদেরকে সরিয়ে দিয়ে কেটে পড় এখান থেকে। ধুর, তাসফির কথা তো কিছুই বুঝতে পারলাম না। কে আবার আমার অবস্থা খারাপ করবে? তবে তাসফির যতক্ষণ কথাটা বললো এখান থেকে চলেই যাই। কি হবে সেটা পরে দেখা যাবে। কলেজ থেকে বের হয়ে গেলাম, কিন্তু পেটের মধ্যে গুড়গুড় করা শুরু হয়ে গেছে। আসলে ব্যাপারটা হলো অনেক ক্ষুধা লাগছে। যদিও বাসা থেকে সামান্য কিছু খেয়ে এসেছি, সেটাতে কি পেট চলে নাকি? চারদিকে তাকিয়ে দেখি একটু দূরে ভালো একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। তারপর রেস্টুরেন্টে গিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। অল্প কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে গেলাম। দুপুরে তাসফি বাসায় চলে আসে। আজকে কলেজটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। টেবিলে বসে সবাই একসাথে দুপুরে খাবার খেতে বসে। একটু পর শিহাবের ফোনটা বেজে ওঠে। শিহাব গিয়ে ফোনটা ধরে। হ্যালো, আসসালামু আলাইকুম। মামি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি রে বাবা। তুই কেমন আছিস? এই তো, আমিও অনেক ভালো আছি। তো বলো তোমাদের কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কিন্তু তোর মামার অবস্থা বেশি একটা ভালো নেই। যদি একটু এসে দেখে যাস গ্রামের বাড়িতে তাহলে ভালো হয়। তো এই ঘটনা আমাকে আগে বলোনি কেন? আচ্ছা ঠিক আছে, আমি কালকে এসে ডাক্তার দোকানের ব্যবস্থা করছি। কি রে শিহাব, পাগল হয়ে গেলি নাকি? ডাক্তার না দেখিয়ে কি আমরা এখনো বসে আছি? তোর মামা আগের থেকে এখন অনেক সুস্থ। তুই শুধু তোর ছোট বোনটাকে নিয়ে এসে দেখে যা। তোর আব্বু আম্মুকে ফোন করেছিলাম, তারা বলল যে তাদের প্রচুর কাজের চাপ। তুই তো ছুটিতে আছিস, তাহলে তো কোনো সমস্যাই নাই। তুই তাফসিকে নিয়ে কালকে সকালে রওনা দে। আচ্ছা মামি, ঠিক আছে। আমি কালকে সকালেই তাসফিকে নিয়ে গ্রামের দিকে আসছি। মামাকে দরকার হলে আরো ভালো ডক্টর দেখাবো এইখানে নিয়ে এসে। তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, আমার জন্য আবার পছন্দের সবকিছু রান্না করে রাখবা, কেমন? আরে পাগল রে, ঠিক আছে, তোর সব পছন্দের খাবারগুলো রান্না করে তোকে খাওয়াবো। মামির সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর তাসফিকে গিয়ে বললাম কাল যেন সমস্ত কাপড় চোপড় গুছিয়ে নেয়।
কালকে সকালেই মামা বাড়ির দিকে রওনা দিব। তাসফি তো আমার কথা শুনে খুব খুশি হলো, কারণ অনেক দিন হলো মামা বাড়িতে যাওয়া হয়নি। আর বড় কথা হলো আমার প্রাইভেট কার নিয়ে যাব। তাসফি খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেল। তার অনেক খুশি লাগছে। আর তার মামার মেয়ে মনিয়া তো আছে। এবার ওনার তৃতীয় বর্ষে মনিয়ার সাথে তাসফির অনেক ভালো সম্পর্ক। মামা বাড়িতে গেলে দুজন দুজনকে ছাড়া চলতে পারে না। তাসফিকে দেখলে মনিয়া অনেক খুশি হবে, এটা ভেবে তাসফি মনে মনে বেশ খুশি হচ্ছে। কালকে যাওয়ার খুশিতে সবগুলো কাপড় চোপড় ব্যাগে গুছিয়ে ফেলেছে। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলাম। এই দুদিনে উঠতে অনেক দেরি করে ফেলেছিলাম, কারণ একটু ক্লান্ত ছিলাম। কিন্তু আজকে শরীরটা একদম ফিট আছে। আজকে আবার মামার বাসায় যেতে হবে, তাই নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিলাম। একটু পরে তাসফি আমার রুমে আসলো আর আমাকে দেখেই হা করে তাকিয়ে থাকলো। তখন আমি বললাম, কিরে তাসফি, এভাবে তাকিয়ে আছিস কেন? তো তাকিয়ে থাকবো না? প্রত্যেকদিন তো তোকে ডেকে ডেকে ঘুম থেকে উঠাতে হয়, কিন্তু আজকে তো দেখছি ঘুম থেকে উঠে কাপড় চোপড় প্যাক করাও শেষ। আরে আমার পাগলি বন্ধুরে, আমাদের প্রত্যেকদিন অনেক সকাল করে উঠতে হয়, কিন্তু এই 2 দিন কি জন্য যেন ঘুমিয়েছিলাম। কিন্তু আজকে শরীরটা একদম ফিট আছে। এখন থেকে তোর আর আমাকে ডেকে দেওয়া লাগবে না। আমি গিয়ে প্রতিদিন সকালে তোর কান ধরে টেনে উঠাবো। এই ভাইয়া, এটা কিন্তু একদম ঠিক হবে না। আমার একটু সকালবেলা ঘুমাতে ভালো লাগে, কিন্তু তোর মতো অত সময় ধরে ঘুমাই না। আমাকে একদম অশান্তি করবি না বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অশান্তি করব না। এবার তো সবকিছু নিয়ে গাড়িতে রেখে দিয়ে আয়। আমরা সকালে খাবার খেয়ে রওনা দিব। তারপর পরিবারের সবার সাথে খাওয়া শেষ করলাম। আচ্ছা আম্মু, তাহলে তাসফিকে নিয়ে বেরিয়ে পড়লাম। তোরা ভালো থেকো, কেমন? আচ্ছা ঠিক আছে, তোরা রওনা দিয়ে দে, কিন্তু সাবধানে যাস। পথে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করে জানিয়ে দিবি। আরে আম্মু, তোমার ছেলেটা কি এখনো সেই ছোট আছে নাকি? অনেক বড় হয়ে গেছে। কত কিছু সহ্য করলাম এই কয়টা দিনে, আর এইটুকুতে তুমি ভয় পাচ্ছ? পথে কেউ সমস্যা করতে আসলে বেশি কিছু করব না, শুধু আমার সেই বিখ্যাত মেডিসিন কাতুকুতু দিব। ওরে আমার পাগল ছেলেটা রে, তুই কি সারা জীবন এভাবে ছোটবেলার মতো করবি নাকি? জানিস তাসফি, তোর ভাইয়া ছোটবেলায় শুধু মানুষকে সুড়সুড়ি দিত, আর এই জন্য কেউ ওর সাথে লাগতে আসতো না। এক পাজি ছিল ছোটবেলায়, কিন্তু এখন তো বেজা বেড়াল হয়ে থাকে। কবে যে এই বজ্জাতটা একটা বউ নিয়ে আসবে এই বাড়িতে, আর আমার কথা বলার জন্য মানুষ হবে, সেটা আল্লাহই জানে। আম্মু, তুমি আবারও শুরু করলে সব। আমি তো এখনো বড় হইনি। যখন বড় হব তখন লাল টুকটুকে একটা বউ নিয়ে আসবো। কি ভাইয়া, তুই কি বললি? তুই বড় হোস নাই? ওরে, তোর জন্য তো আমার ভাবিকে আগে থেকে তৈরি করে রেখেছি, শুধু সময় মতো তোর হাতে ধরিয়ে দিব। আমার ভাবিটাও তোকে অনেক পছন্দ করে, কিন্তু তোকে এখনো বলতে পারে নাই। হি হি হি। একদম মার লাগাবো একটা ফাজিল কোথাকার। এখন চল গাড়িতে গিয়ে বস। তারপর দুজন মিলে গাড়িতে গিয়ে বসলাম। যাওয়ার আগে একবার জিনিসপত্রগুলো দেখে নিলাম। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। তারপর গাড়িটা স্টার্ট দিলাম। বাবা মাকে বিদায় দিয়ে চলতে শুরু করলাম। আমারও অনেক ভালো লাগতে লাগলো, তবে মামার জন্য একটু খারাপও লাগছে। পুরো রাস্তা দুজনে মজা করতে করতে গেলাম। আসরের আজানের সময় মামার বাড়িতে পৌঁছে গেলাম। শিহাব আর তাসফি গাড়ি থেকে নামতেই তাদের মামি বাড়ি থেকে দৌড়ে চলে আসে। তারপর দুজনকে জড়িয়ে ধরে। কিরে তাসফি, কেমন আছিস তুই? এই তো রে মা, আমিও অনেক ভালো আছি। বাবা, কত বড় হয়ে গেছিস তুই, চেহারাটাও তো মাশাল্লাহ খুব ভালো হয়েছে। এই যে মামি, আমাকে আর লজ্জা দিতে হবে না। আমার নিজের ভাইটা কখনো তো আমাকে এমন করে প্রশংসা করে নাই। সব সময় হয় পেটনি, না হয় কত কিছু বলে। এই তুমি এখন আমার এত প্রশংসা করলে। রে আমার পাগলি রে, নিজের বোন যতই সুন্দরী হোক না কেন, ভাইয়ের কাছে বোন সবসময় পেতনির মতোই হয়। এই যে শিয়াব সাহেব, কেমন আছেন আপনি? যাক, অনেক সময় পরে কারো নজর তো আমার দিকে পড়লো, এটাই অনেক আমার জন্য। ওরে পাজি রে, আমার নজর সবার দিকেই থাকে। তোরা তো আমার দু চোখের মনি রে, তোদেরকে আমি খুব ভালোবাসি। তো বাবা, কেমন আছিস তুই? মামি, আমি তো খুব ভালো আছি, কিন্তু ওই তাসফির বাচ্চা কি আমার ভালো থাকতে দেয় নাকি বলো? সকালবেলা একটু ঘুমিয়ে থাকলে চেঁচিয়ে চেঁচিয়ে কানের সব পোকা বের করে দেয়। নিজে তো নাক ডেকে ঘুমায়, আর আমি ঘুমালে ওর গায়ে যত জ্বালা। ওই কি বললি তুই? আমি তোকে সবসময় জ্বালাতন করি? এই রে, তোদের আবার ঝগড়া লাগলো? এই, সবসময় একই কাজ করিস, আর কত সময় বাইরে দাঁড়িয়ে থাকবি তোরা? এবার তো ভেতরে চল। আলে আলে আলে, পেটনিকে রাগাতে খুব ভালো লাগে। গাড়ি থেকে নিজেদের জিনিসপত্র নামিয়ে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলাম।
বাড়িতে আরো অনেক লোকজন আছে, সবাই মামির আত্মীয়। আমাদেরকে দেখে সবাই এগিয়ে আসলো, সবাই আমাদের অবস্থা জানতে চাইলো। এই তোরা কি করছিস সবাই? বেচারা দুজন অনেক পথ খরচ করে এখানে কেবল এসেছে, আর তোরা ওদেরকে জাপটে ধরেছিস। তাসফি, তোরা আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, তারপর এই বোকাগুলোর সময় দিস। মামির কথা শুনে সবাই লজ্জা পেলাম। আমি আর তাসফি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসলাম। মামি আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে তাসফিকে নিয়ে চলে গেল। কাঁধ থেকে জিনিসগুলো নামিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আবার মামিদের পরিচয় করিয়ে দিই। এই গ্রামের সবচেয়ে বড় লোক হলো আমার মামিরা। অনেক জায়গা জমি থাকার কারণে গ্রামে তাদের 2 তলা বাড়ি আছে। অবশ্য এই জায়গা জমির জন্য আমার মামার অহংকার নেই কোনো, সবাইকে সমানভাবে দান করে দেয়। এক কথায় বলতে গেলে খুবই দয়ালু আমার মামা। যাই হোক, ফ্রেশ হয়ে বের হলাম, তখনই মামি খাবার জন্য ডাক দিল। ড্রেসটা চেঞ্জ করে নিয়ে খেতে চলে গেলাম। খাবার টেবিলে গিয়ে তো শিহাব অবাক হয়ে গেছে, কারণ সব রকম পছন্দের খাবার টেবিলে সাজানো। শিহাব খুশি মনে গিয়ে টেবিলে বসে পড়ে। সেটা দেখে মামিও খুব খুশি হয়। শিহাব ভালো করে লক্ষ্য করে দেখে যে মনিয়া নাই। আসার পর থেকে তো মনিয়াকে দেখতেই পেলাম না। আচ্ছা মামি, মনিয়া কোথায় আছে? ও মুনিয়া, মুনিয়া তো ওর বান্ধবীদের বাসায় গেছে। ওর বান্ধবীর আজকে বিয়ে, একটু পরেই চলে আসবে। তারপর দেখবি গল্প করতে করতে তোর মাথা কেমন খারাপ করে দেয়। হ্যাঁ, মেয়েদের তো ওই একটাই স্বভাবই আছে, গল্প করতে করতে সবার মাথা খারাপ করিয়ে দেয়া। তাসফির দিকে তাকিয়ে দেখি একে রাগী চোখে তাকিয়ে আছে। এই রে, কাম সারছে। তাসফি এমনিতেই আমার মাথা খারাপ করে দেয়, তারপর আবার ওরই সামনে ওদের স্বভাব নিয়ে কথা বলেছি। আমার কি হবে সেটা বুঝতে পারছি। আজকে আর মার খাওয়ার অভাব হবে না আমার। তাসফি শিহাবের দিকে রাগি লোকে তাকিয়ে আছে আর মনে মনে গালাগালি করছে। এটা তাসফির নিত্য নদিনের অভ্যাস। যখন শিহাবকে মারতে পারে না, তখন হাজার রকমের গালি দেয়। খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। যাক বাবা, বেঁচে গেছি। তাসফি আমাকে কিচ্ছু করেনি। যেভাবে রেগেছিল তাতে তো আজকে অবস্থা একদম খারাপ ছিল আমার। অন্যদিকে তাসফিও খেয়ে দিয়ে রুমে চলে যায়, তারপর নিচের বিছানা গুছিয়ে নেয়। ঘুমাতে যাবে তখনই তাসফির ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে লামিয়া ফোন করেছে। আমি তো অনেক ভালো আছি, কিন্তু তুমি তো ভালো থাকতে দিচ্ছ না। আজকে কলেজ টাইমের লাস্ট পর্যন্ত তোমার জন্য ওয়েট করেছি, কিন্তু আজকে আসলেই না। তোমার সাথে প্রত্যেকদিন আমি একটু গল্প করি, সেটা আজকে মাটি করে দিলে। তো তোমার কি হয়েছে একটু বলো তো। এই রে আপু, সরি, তোমাকে কথাটা বলতে একদমই ভুলে গেছি। আমি আজকে গ্রামে আমার মামার বাসায় এসেছি। গতকাল মামি ফোন করে বলল যে তোর মামা অসুস্থ, তাই মামাকে দেখতে চলে আসছি। সরি, তোমাকে বলতে ভুলে গেছি। না, সমস্যা নাই, সেটা ঠিক আছে। তো তোমরা কবে ফিরবে গ্রাম থেকে? তোমাকে অনেক মিস করতেছি। এই যে লামি আপু, একদম মিথ্যা কথা বলবে না। তুমি যে কাকে মিস করতেছো সেটা খুব ভালো করেই জানি। তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? সেদিন ভাইয়া যখন ওই আপুদের সাথে সেলফি তুলতেছিল, তখন তো তুমি রাগে প্রায় কেঁদেই দিয়েছিলে। আমি তোমার চোখের দিকে তাকিয়ে সব বুঝে গেছি। এত ভালো ছেলেরা তোমাকে প্রপোজ করলো, একটা কেউ গ্রহণ করলে না। আর আমার ভাইয়াকে একবার দেখেই তুমি তার ব্যাপারে জানতে চাইলে। আমাকে একেবারে পিচ্চি ভেবেছো, হ্যাঁ? তুমি তো অনেক বড় হয়ে গেছো, তাই না? আমি এত ছেলেদের রিজেক্ট করে দিয়েছি, কারণ তাদের একটাকেও আমার পছন্দ হয় নাই। আমি তো বললামই যে তোমার ভাইয়াকে সেদিন সবারই ভালো লেগেছিল। যেদিন তোমার ভাইয়া ওই খারাপ ছেলেগুলোকে মেরেছিল, সেদিন আমার খুব ভালো লেগেছিল। ওই জন্যই তোমার কাছ থেকে তোমার ভাইয়া সম্পর্কে জানতে চাইলাম। লামি আপু, তুমি সত্যি করে বলো তো, আমার ভাইয়াকে তুমি পছন্দ করো না? তাসফি, তুমিও না, শুধু বেশি বেশি বলো। বলেই ফোনটা কেটে দিল। তাসফি মনে মনে হেসে দেয়, কারণ সে জানে যে লামিয়াবু শিহাবকে অনেক ভালোবাসে। কারণ সেদিন কলেজের থেকে লামিয়ার চোখ দেখেই বুঝে গিয়েছিল। এইসব কথা ভাবতেও ভাবতেই মনিয়া ঘরে চলে আসে। তাসফি মনিয়াকে দেখে জড়িয়ে ধরে। আরে আপু, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি তাসফি। সত্যি তোমাকে এতদিন পরে দেখে আমার অনেক ভালো লাগছে। আমি খুব খুশি হয়েছি, তোমার সাথে অনেক মজা করতে পারবো। আচ্ছা তাসফি, শিহাব ভাইয়া আসে নাই? হ্যাঁ, বলদটা এসেছে তো, না হলে আমি কেমন করে আসতাম? প্রায় সারা দিন ড্রাইভিং করে মনে হয় ক্লান্ত হয়ে পড়েছে। রুমে গিয়ে দেখো, গিয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে খাওয়ার সময় আমাদের দুজনকে অনেক অপমান করেছে। কালকে সকাল আসতে দাও, আমরা দুজন মিলে ওর অবস্থার 12টা বাজাবো। ছাড়ো তো তাসফি,
ভাইয়া মনে হয় আমাদের সাথে মজা করছে। এতে তুমিও এত ক্ষেপে যাচ্ছ কেন? ওই বান্দরটা মজা করলে কি আমি এত রেগে যেতাম নাকি? আমাদের মেয়েদের বিরুদ্ধে কথাগুলো বলেছে। শয়তানটা বলে যে আমরা নাকি সারাদিন ধরে গল্প করতেই থাকি, আর ওরা সেটা শুনে পাগল হয়ে যায়। মুনিয়া তাসফির কথা শুনে হেসে দেয়। তাসফির মুখের দিকে তাকিয়ে দেখে ও রাগে হয়ে আছে। রাগ করা মুখটা দেখতে অনেক ভালো লাগছে। তারপর তাসফি অনেক বুঝিয়ে শুনে শান্ত করে, বিছানা ঠিক করে গল্প করতে করতে ঘুমিয়ে যায়। ফজরে আজান শুনে ঘুমটা ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে উজু করে নামাজটা আদায় করে নিলাম। তখনই মনে পড়লো যে মামার সাথে দেখা করা হয়নি। ইস, কালকে এত জার্নি করে এসে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই আসল কাজটাই করা হয়নি। আসছি মামাকে দেখতে, কিন্তু তাকেই দেখা হলো না। তাড়াতাড়ি করে মামার রুমে চলে গেলাম। দরজার বাইরে থেকে শুনি মামা মামি ভিতরে গল্প করছে। এই যে মামি, ভিতরে আসতে পারি? আরে শিহাব, ভেতরে আয়। এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? মামার বাড়িতে এসেছিস, রুমে চলে আসবি পাগল। সবই ঠিক আছে মামি, কিন্তু তোমাদের নিজেদের তো প্রাইভেসি আছে, তাই না? আমি এভাবে হুট করে চলে আসলে তো অনেক খারাপ দেখায়। আচ্ছা হইছে, তোর আর খারাপ দেখানো লাগবে না। আয় ভেতরে আয়। তো বল, কি বলবি? কি আর বলবো, দুঃখের কথা। আসছি হলো মামাকে দেখতে, কিন্তু কালকে সারাদিন রাস্তায় জার্নি করার পরে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে মামার সাথে দেখা করার কথা মনেই ছিল না। এখন সকালে উঠে নামাজটা পড়ে মামার কথা মনে হলো, তাই তো ছুটে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, তোরা দুজনে বসে কথা বল, আমি তোদের জন্য নাস্তা রেডি করি। আমাদেরকে রেখে মামি চলে গেল নাস্তা তৈরি করতে, আর আমি মামার সাথে কথা বলতে লাগলাম। মামার এখন শরীরের অবস্থা অনেকটাই ভালো। বেশ কয়েকদিন যাবৎ কিছুই খেতে পারতো না। মামা শুধু তার একমাত্র মেয়ে মুনিয়ার চিন্তা করে, কিন্তু আমি বুঝি না যে ওই পিচ্চিটার জন্য এত চিন্তা করা লাগবে কেন। আসলে মুনিয়াকে পিচ্চি বললেও সে এখন অনার্স তৃতীয় বর্ষে পড়ে। সো বুঝতেই তো পারছেন সে কতটা ছোট মুনিয়া। মামার সাথে কথা বলা শেষ করে পেতি দুটোর খোঁজ করতে লাগলাম, মানে মুনিয়া আর তাসফির খোঁজ করতে লাগলাম। এখানে আসলে ওদেরকে দুইটাকে এই নাম ছাড়া ডাকিই না। ওদের রুমের দরজায় গিয়ে দেখলাম দরজাটা খোলা আছে। আচ্ছা মামি, পেতনি দুটোর ঘরের দরজা ফাঁকা কেন? ও, ওদেরকে একটু আগে ডাকতে গিয়েছিলাম, কিন্তু একটাও ঘুম থেকে উঠলো না। মুনিয়া দরজাটা খুলে দিয়ে আবার ঘুমিয়ে পড়লো। এখানে আসলেই যে ওদের এত ঘুম কই থেকে আসে সেটা আমার মাথায় ঢোকে না। তুই দেখ ওদেরকে ডেকে তুলতে পারিস কিনা। মামির কথা শুনে একটা বাঁকা হাসি দিলাম। ওদেরকে তুলতে পারবো না মানে? প্রত্যেকবার যেমন করে ঘুম থেকে উঠাই, এবারও সেভাবেই ঘুম থেকে উঠাবো। তারপর দরজাটা খুলে ভেতরে চলে গেলাম। দুটাকে 5 মিনিট ধরে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু দুইটাই একটু শব্দ করে উত্তর দিয়ে আবার ঘুমিয়ে গেল। রাগটা এবার আর কন্ট্রোল করতে পারলাম না। দুইটার কান ধরে দিলাম টান। হালকা ভাবে ধরলেও উঠলো না। তখন জোরে করে দুইটার কান ধরে জোরে দিলাম টান। দুইটাই ও মাগো করে লাফিয়ে উঠলো। ওরে ওরে, কোন হারামজাদারে এই কাজটা করছে? আমাকে ছাড় বলছি, আমার ব্যথা লাগছে তো। এই তো এই তো আমি হারামজাদা তোর কান ধরেছি। এবার তো কানটা ছিঁড়ে তারপর থামবো আমি। ঘুম থেকে না ওঠার ঘুম থেকে না উঠে মরার মতো পড়ে আছিস, তাই না? ভাইয়া, এইটা কিন্তু তুমি একদমই ভালো করছো না। আমার সুন্দর কানটা তুমি এমন ভাবে ধরে রাখছো কেন? আমার ব্যথা লাগছে তো, ছেড়ে দাও। ওই মুনিয়া পেতনি, তোদের কানটাকে ছেড়ে দেওয়ার জন্য ধরেছে নাকি? হ্যাঁ, সেই যে ঘুমাইছিস, এখনো ওটার নাম গন্ধই নেই। এদিকে সূর্য প্রায় মাথার উপরে উঠতে চললো। আমার মামা তোর কথা ভেবে ভেবে অসুস্থ হয়ে যাচ্ছে, আর তুই কিনা ঘুমাচ্ছিস। এটা কি বলো তুমি ভাইয়া? বাবার তো এমনিতেই অসুখ হয়ে গেছে, বয়স হলে তো দুর্বল হয়েই পড়বে। মুনিয়া কথাটা বলতে বলতে ভালো করে চোখ খুলে, তারপর শিহাবের দিকে তাকিয়েই চোখ থেকে সব ঘুম উড়ে যায়। কারণ শিহাবকে দেখে মুনিয়া ক্রাশ খেয়ে যায়। এটা আর নতুন কিছু না, ছোটবেলা থেকেই মুনিয়া শিহাবকে অনেক পছন্দ করে আর বয়সের সাথে ভালোবেসে ফেলে আর বয়সের সাথে সাথে ভালোবেসে ফেলে, কিন্তু কখনো শিহাবকে বলতে পারে নাই। আর ভয় পেত যদি শিহাব এই ভাই বোনের সম্পর্ক নষ্ট করে দেয়। মুনিয়াকে ধাক্কা দেই। কিরে মুনিয়া, এমন হা করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? তোদের কি আবারও কি কানমলা খাওয়া শখ হয়েছে নাকি? না না, আর শখ নাই কানমলা খাওয়ার। উঠতেছি তো আমরা। এই প্রত্যেকবার মামা বাড়িতে এসে আমাদেরকে এভাবেই ঘুম থেকে জাগিয়ে তুলিস। তোর কি এই বাজে স্বভাবটা কি আর দূর হবে না নাকি? না রে, তোরা তো দেখছি উঠতেছিস না। এবার আমি তোদেরকে। শিহাব কথাটা বলতে দুজনে ভয় পেয়ে ওঠে, দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। শিহাব ওদের কাণ্ড দেখে হাসতে থাকে, তারপর রান্নাঘরে চলে যায়। গিয়ে দেখে মামি রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছে। আস্তে করে মামির পিছনে গিয়ে দাঁড়ালাম। এই যে মামি, কি রান্না করতেছো তুমি? এত সুঘ্রাণ বের হয়েছে যে এখনই খেতে ইচ্ছে করছে।
তুই আবার কখন আসলি আমার পেছনে? আমি বুঝতেই পারি নাই। ও, তোর জন্য পায়েস রান্না করতেছি। তুই তো এটা সকালে খেতে খুব পছন্দ করিস, তাই এখন রান্না করে দিচ্ছি। মামি, আমি কিন্তু তোমাদের সবাইকে যাওয়ার সময় শহরে নিয়ে যাব। মামা এই গ্রামে থেকে ভালো চিকিৎসা পাচ্ছে না, এটা আবার বোঝা হয়ে গেছে। আমি কালকেই সবাইকে নিয়ে রওনা দিব। সবকিছু আজকে গুছিয়ে নাও। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। যে কয়দিন ছুটিতে আছি তোমাদের সাথে থাকবো। তাসফি আর মুনিয়া ওখানে গিয়ে আনন্দ করবে। আচ্ছা, তুমি রান্না করো, আমি চলে যাচ্ছি। শিহাব রান্নাঘর থেকে বেরিয়ে মামার ঘরে যেতে লাগলো। তখনই তাসফি আর মুনিয়া শিহাবের সামনে এসে দাঁড়িয়ে বলল, এই যে নবাবজাদা, আমাদেরকে এভাবে ঘুম থেকে ওঠানোর সাহস আপনাকে কে দিল শুনি? তোদেরকে এভাবে ঘুম থেকে ওঠানোর দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। তোরা যতদিন এভাবে ঘুমিয়ে থাকবি ততদিন তোদেরকে এভাবেই ঘুম থেকে কান ধরে টেনে তুলবো আমি। কথাটা বলতে দুজন মিলে আমাকে মারার জন্য তেড়ে আসলো। আরে, আমি কি এখনো দাঁড়িয়ে থাকি নাকি? এক দৌড়ে মামার ঘরে চলে গেলাম আর মামার পিছনে গিয়ে লুকালাম। এই যে দেখো মামা, এই দুটো পেতনি আমাকে ধরতে আসছে। আমাকে কি এরা ধরতে পারে বলো? তারপর হঠাৎ একটা আওয়াজ আসলো, সাথে সাথেই, তোদেরকে এভাবে ঘুম থেকে ওঠানোর দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। তোরা যতদিন এভাবে ঘুমিয়ে থাকবি ততদিন তোদেরকে এভাবেই ঘুম থেকে কান ধরে টেনে তুলবো। কথাটা বলতেই দুজন মিলে আমাকে মারার জন্য তেড়ে আসলো। আরে, আমি কি এখনো দাঁড়িয়ে থেকে নাকি? এক দৌড়ে মামার ঘরে চলে গেলাম আর মামার পেছনে গিয়ে লুকালাম। এই যে দেখো মামা, এই যে দেখো, এই দুইটা পেতনি আমাকে ধরতে আসছে। আমাকে কি এরা ধরতে পারে বলো? ওরে বান্দর পোলা, আমাদের ভয়তে মামার পেছনে গিয়ে লুকাইছিস? হ্যাঁ, এখন তো আমাদের হাত থেকে বেঁচে গেলি, আর কতক্ষণ পালিয়ে থাকবি? তোরা আমাকে কখনোই ধরতে পারবি না। এখন এখান থেকে যা তো, আমি মামার সাথে বসে গল্প করবো। তাসফি আর মুনিয়া মুখ ভেঞ্চি কেটে রুম থেকে চলে গেল। এদিকে শিহাব আর ওর মামা মেয়ে দুইটা কাণ্ড দেখে শব্দ করে হেসে দেয়। তারপর শিহাব ওর মামার সাথে বিভিন্ন বিষয়ে গল্প করতে থাকে। একটু পরে মামি সবাইকে খাবার খাওয়ার জন্য ডাক দেয়। শিহাব তার মামাকে ধরে নিয়ে গিয়ে খাবার টেবিলে বসায়। তখনই শিহাবের চোখ পড়ে বিরিয়ানির দিকে। শিহাব বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। পাশে তাকিয়ে দেখে পায়েস খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। শিহাব খুব খুশি হয়ে খেতে বসে পড়ে। তখনই তাসফি আর মুনিয়া খাবার খেতে চলে আসে। কি রে ভাইয়া, তুই এত ছোচা কেন রে? একটু ভালো খাবার দেখিয়ে খেতে বসে গেলি, এভাবে বসতে একটুও লজ্জা করলো না? কিরে তাসফি, ওর লজ্জা কেন করবে? ওর নিজের মামার বাড়ি এসেছে, এখানে লজ্জার কি হলো বলতো শুনি? নাকি তুই ওর খাবার দেখে হিংসে করছিস, কোনটা? আমার বইয়েই গেছে ওই বান্দরটার খাবার দেখে লোভ করার জন্য। আমি কি ওর মতো নাকি যে সামনে যা পাবো ছোচার মতো খেতে বসে যাব? ওর তো লোভ সহ্য হয় না। এই তাসফি, চুপ কর তো এখন। এত ভালো একটা ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করিস কেন? শিহাব কি মিষ্টি একটা ছেলে, তুই জানিস না? তুই যে ওর খাবারগুলো দেখে হিংসে করছিস সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। টেবিলে এসে বসে পড়, তোর জন্য তোর প্রিয় খাবার রান্না করা হয়েছে। বলে একটা প্লেট থেকে ঢাকনা ওঠায়। তাসফি খাবারগুলো দেখে খুব খুশি হয় আর মনিয়াকে নিয়ে খাবার খেতে বসে পড়ে। এদিকে মনিয়ার খাবারের দিকে কোনো খেয়ালই নেই, এক দৃষ্টিতে শিহাবের দিকে তাকিয়ে আছে। শিহাবকে দেখে তার হার্টবিট বেড়েই চলেছে। এটাই মনে হয় ভালোবাসার আগের মুহূর্ত। মুনিয়া শিহাবকে নিয়ে ভাবতে থাকে, সবসময় ক্রাশ খায়। অপরদিকে মামি মুনিয়াকে কয়েকবার করে ডাক দেয়, কিন্তু মুনিয়ার কোনো সাড়া শব্দ পায় না, তাই ওকে ধাক্কা দেয়। এই মুনিয়া, তোকে এতবার করে ডাকছি, শুনতে পাস না নাকি? মুনিয়া ওর মায়ের কথায় চমকে ওঠে, কারণ এতক্ষণ শিহাবকে নিয়ে ভাবনার সাগরে ডুব দিয়েছিল, তাই কিছু শুনতে পায় নাই। হ্যাঁ আম্মু, বলো কি বলছো? শোন মুনিয়া, আমরা কালকে তাসফিদের বাসায় যাব। শিহাব অনেক করে বলল আমাকে, তাই আর রিকোয়েস্টটা ফেলতে পারি নাই। কাপড় চোপড় সব গুছিয়ে রাখিস, কাল আমরা রওনা দিব। মামির কথা শুনে মুনিয়া আর তাসফি একে অপরের দিকে অবাক হয়ে তাকায়। দুজনে ভাবতেও পারে না তাদের জন্য এমন একটা খুশি সংবাদ আসতে চলেছে। দুজনেই খুব খুশি হয়। খাওয়াটা শেষ করে দুজনে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে দিনটা কেটে যায়। সকালবেলা সবাই তৈরি হয়ে নেয়, সবাই বাড়ি থেকে বের হবে এমন সময় তাসফি লামিয়াকে ফোন করে। হ্যালো লামিয়া আপু, আমরা আজকে চলে আসতেছি, তুমি রাগ করো না। আমি কিন্তু কালকে কলেজে ভাইয়াকে সাথে নিয়ে আসবো, আর তোমার সাথে পরিচয় করে দেবো। এই ফাজিল মেয়ে, তোমার ভাইয়ার সাথে পরিচিত হয়ে আমি কি করব? আমার লাগবে না তোমার ভাইয়ার সাথে পরিচয় হওয়া। আরে লামিয়া আপু, এরকম করলে কি হয় নাকি বলো তো? যাকে ভালোবেসে ফেলেছো তার সাথে তো দেখা করতে লজ্জা লাগবেই, তাই না? এখন অপেক্ষা করো, কালকে আসতেছি। আমার লাগবে না তোমার ভাইয়ার সাথে পরিচিত হওয়া। এই তাসফি, টুট টুট টুট, ফোনটা কেটে গেল। কথা বলা শেষ করার পর মনে মনে হেসে দিলাম, সাথে অনেক লজ্জাও লাগতেছিল। যাক, ব্যাপার না,
কালকে দেখা যাবে কি করা যায়। এদিকে শিহাব সবাইকে গাড়িতে বসিয়ে সবকিছু ঠিকঠাক করে নিল। মুনিয়া শিহাবের পাশের সিটে বসতে গেল, কিন্তু তার আগে তাসফি গিয়ে বসে পড়ল আর শয়তানি একটা হাসি দিল। মুনিয়া একটু রাগ করে পিছনে গিয়ে বসে পড়ল। সবাইকে ঠিকভাবে বসিয়ে দিয়ে গাড়িতে উঠে গেলাম। তারপর লুকিং গ্লাসটা ঠিক করে নিলাম, যাতে করে পিছনে সবাইকে দেখতে পারি। সবার প্রস্তুতি ঠিক হয়ে গেলে কার স্টার্ট করলাম। আজকে কি কার উঠেছিল, গাড়িটা চালাতে অনেক ভালো লাগছে। সবাই গল্প শুরু করে দিয়েছে, বিশেষ করে তাসফি, মুনিয়া আর মামি তিনজনে অনেক হাসাহাসি করছে। এদের কাণ্ড দেখে বুঝে গেলাম যে বাসায় যেতে যেতে কারের অবস্থা খারাপ করে দিবে এরা। শেষে কানটাকে আবার আইসিইউতে ভর্তি করা লাগে। অনেকটা জার্নি করার পর বিকালে বাসায় পৌঁছে গেলাম। সবাইকে নিয়ে বাসায় ঢুকলাম। মামাকে দেখে আম্মু এসে জড়িয়ে ধরলো। দুই ভাই বোন অনেকদিন পর এক জায়গা হলে যা হয় আর কি। বাসায় এসে তো সবাই অনেক খুশি, কতদিন পর সবার সাথে দেখা হলো। নিজেদের ব্যাগগুলো গাড়ি থেকে নামিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসলাম। তারপর নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। সারাদিন গাড়ি চালিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছি। তারপর আবার তিনজন মিলে গল্প লাগিয়ে দিয়েছিল। এটা যেন যা হচ্ছে তাই কাণ্ড। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। মনটা এখন শুধু একটা কথাই বলছে, শিহাব রে, তুই ঘুমিয়ে পড় আর জেগে থাকিস না। মনটার কথা শুনে চোখ বন্ধ করলাম। তারপর আল্লাহ জানে কখন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে মনে হলো মুখের উপর বৃষ্টি পড়তেছে। আরে আমি তো ঘরে শুয়ে আছি, তো পানি পড়ে কই থেকে? চোখ খুলে দেখি তাসফি আর মুনিয়া আমার মুখে পানি স্প্রে করতেছে। লাফ দিয়ে উঠে পড়লাম। ও তাসফি, আমার কি শান্তি মতো ঘুমাতে দিবি না নাকি? আচ্ছা মুনিয়া আপু, এখন রাত বাজে 9টা। যে কোনো মানুষ এখনই খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়, আর এই বান্দর সেই যে এসে মরার মতো ঘুমাইছে, আর কোনো খবরই নাই। ওই শয়তান পোলা তোর জন্য আজকে আমরা বিকালে ঘুরতে যেতে পারি নাই। ভাবলাম যে আজকে কত মজা করে ঘুরে বেড়াবো, তোর জন্য কিচ্ছু হলো না। মুনিয়া, এই পেটের সাথে তুইও কি শুরু করেছিস? তোরা এখন যা এখান থেকে, আর কালকে বিকালে তোদের নিয়ে ঘুরতে বেরোবো। আমি অনেক ক্লান্ত, এখন খেয়ে ঘুমিয়ে যাব। তারপর নিচে গিয়ে সবার সাথে খেয়ে নিলাম। রুমে এসে আবারও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় তাসফি একটু সকালে ঘুম থেকে উঠে যায়। তারপর মুনিয়াকে ঘুম থেকে ডেকে তুলে অজু করে দুজনে মিলে নামাজটা আদায় করে নেয়। তারপর দুজনে বসে বসে অনেক সময় গল্প করে। কলেজের সময় হয়ে গেল। তাসফি তৈরি হয়ে শিহাবের ঘরে চলে যায়। গিয়ে দেখে শিহাব ল্যাপটপ নিয়ে বসে আছে। তারপর শিহাবকে রেডি হতে বলে চলে যায়। ল্যাপটপ অফ করে তৈরি হয়ে নিলাম। গাড়ির চাবিটা নিয়ে বাইরে আসতে অবাক হয়ে গেলাম। মুনিয়া খুব সুন্দর করে সেজেছে। তাসফি আর মুনিয়া দুজনে হাত ধরে দাঁড়িয়ে আছে। মুনিয়া দেখতে এমনিতেই সুন্দর, তারপর আবার হালকা সেজেছে, যেন একটা পরীর সামনে দাঁড়িয়ে আছে। দুজনে হাবভাব দেখে বুঝলাম মুনিয়া ও তাসফির সাথে কলেজে যাবে, তাই ওদেরকে গাড়িতে বসতে ইশারা করে দিলাম। গাড়ি স্টার্ট করে ওদেরকে নিয়ে কলেজে চলে গেলাম। তাসফি আর মুনিয়া দুজনে নেমে গেল। আমিও গাড়িটা পার্ক করে ওদের কাছে আসলাম। তারপর মুনিয়াকে নিয়ে কলেজের ভেতরে ঢুকলাম। এদিকে লামিয়া ওর বান্ধবীদের সাথে নিয়ে এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। কি রে লামিয়া, আজ তো তাসফি ওর ভাইকে নিয়ে কলেজে আসবে, তোর সাথে দেখাও করিয়ে দিবে, তো তুই কি করবি? আমি তো শিহাবকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আমার তো ওকে দেখেই লজ্জা করে, তবে ওর সাহস দেখলে অনেক ভালো লাগে। ওর চেহারা তো মাশাআল্লাহ একদম রাজপুত্রের মতো। শিহাবকে দেখলেই আমার হার্টবিট বেড়ে যায়। ওর সামনে গিয়ে কি আমি কথা বলতে পারবো? না, কথা বলতেই হবে। কথাগুলো বলতেই শিহাবের দিকে লামিয়ার চোখ পড়ে। দেখে শিহাবের সাথে একটা মেয়েও এসেছে। আর মেয়েটা অনেক সুন্দর করে সেজেছে। শিহাবের সাথে একদম ক্লোজ হয়ে আসছে। সাথে তাসফিও আছে। শিহাবের সাথে মেয়েটাকে দেখেই লামিয়ার মনটা খারাপ হয়ে যায়, কারণ শিহাবকে অনেক ভালোবাসে। এখন পর্যন্ত শিহাবকে কোনো মেয়ের সাথে দেখে নাই, তাই মনটা খারাপ হয়ে যায়। এইটা আমি কি দেখছি? শিহাবের সাথে এই মেয়েটা কে? তাসফি তো জানি যে আমি ওর ভাইকে কতটা ভালোবাসি, তাহলে এই মেয়েটা কে? ওই থেকে জোগাড় করে এনেছে। আরে লামিয়া, তুই মন খারাপ করিস কেন? মেয়েটা তো শিহাবের কোনো আত্মীয় হতে পারে। তুই আগে থেকেই কত কিছু ভাবা শুরু করে দিয়েছিস। তাসফি তো বলেছেই তোকে যে আজকে শিহাবের সাথে তোর কথা বলিয়ে দিবে, তাহলে তখনই মেয়েটার ব্যাপারে শুনে নিস। এখন চল ক্লাসে যাই। তারপর লামিয়াকে নিয়ে সবাই ক্লাসে চলে যায়। তাসফিকে ক্লাসে দিয়ে বাইরে চলে আসি। তারপর মুনিয়ার সাথে হাঁটতে থাকি। কিরে মুনিয়া, তাসফির কলেজ কেমন লাগলো তোর? আমার তো তাসফির কলেজ অনেক পছন্দ হয়েছে। কলেজটা অনেক সুন্দর, সাথে তোকে অনেক পছন্দ করি আমি আর ভালোবাসি। এই কথাটা আস্তে করে বলল। এই মুনিয়া, কিছু বলি নাকি তুই? না, আমি আর কি বলবো, আমার বলার মতো কিছু আছে নাকি? এই শোন না, আমার অনেক ক্ষুধা লাগছে, চল একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেই কিছু।
আমি সকালে কিছু খাই নাই। এই, তোদের আবার কি কোনো কাজ নেই নাকি? ছেলেদের সাথে আসলে কি খাওয়া লাগে নাকি? হ্যাঁ, অবশ্য আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা চল গিয়ে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। দুজন মিলে খেতে চলে গেলাম। তারপর অনেক ঘোরাঘুরি করলাম। তাসফির কলেজ শেষ হয়ে গেলে ওকে এগিয়ে আনতে গেলাম। গিয়ে দেখি তাসফির কয়েকটা মেয়ের সাথে বসে গল্প করছে। আমাকে দেখেই ডাক দিল। এই ভাইয়া, ওই মুনিয়া আপুকে নিয়ে এদিকে আয়, তোদের সাথে আমার কিউট আপুটার পরিচয় করিয়ে দিই। তাসফির কথা শুনে ওদের কাছে চলে তাসফি আমাদের কাছে এসে দাঁড়ানো। কিরে তাসফি, কার সাথে পরিচয় করিয়ে দিবি? এখানে যে কিউট আপুটা বসে আছে তার সাথে। ভাইয়া, এই হলো লামিয়া আপু, এইবার অনার্স তৃতীয় বর্ষে পড়ে। এই হলো লামিয়া আপু, এইবার অনার্স তৃতীয় বর্ষে পড়ে। আমাদের কলেজের টপ সুন্দরী, যে কোনো ছেলেই তো তাকে দেখে ফিদা হয়ে যায়। কত যে প্রপোজ পেয়েছে সেটা মনে হয় নিজেও জানে না। তারপর শিহাবের কানের কাছে গিয়ে বলে, ভাইয়া, লামিয়া আপু তোকে ভালোবেসে ফেলেছে। তাসফির কথা শুনে ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলাম। কি বলে কি তাসফি? এই যে লামিয়া আপু, এটা আমার ভাইয়া মেহেদি হাসান শিহাব, আর এটা হলো আমার মামাতো বোন মুনিয়া। গতকালই আমাদের বাসায় এসেছে। তাসফি লামিয়াকে শিহাবের সামনে নিয়ে আসলো। এই যে লামিয়া আপু, এখন দুজনে মিলে পরিচিত হও। লামিয়াকে দেখি তো ফিদা হয়ে গেলাম। এটা যেন কোনো একটা হুড়পড়ি আমার সামনে দাঁড়িয়ে আছে। জান্নাত থেকে মনে হয় ভুল করে নেমে এসেছে। লামিয়ার দিকে হাত বাড়িয়ে দিলাম। হ্যালো লামিয়া, কেমন আছো তুমি? শিহাবের দিকে হা করে তাকিয়ে আছি। আজকে এত কাছ থেকে দেখতে পাচ্ছি, খুশির জন্য মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। লামিয়ার দিকে হাত বাড়িয়ে রেখেছে, কিন্তু কোনো কথা বলছে না। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওকে হালকা একটু ধাক্কা দিলাম। হ্যালো লামিয়া, কেমন আছো তুমি? শিহাবের ধাক্কাতে ভাবনার রাজ্য থেকে বের হলাম। তাকিয়ে দেখি হাত বাড়িয়ে রেখেছে। তারপর আমিও হাত বাড়িয়ে দিলাম। হ্যালো, আমি ভালো আছি। জানো, তুমি যেদিন ওই ছেলেগুলোকে মেরেছিলে তখন আমি খুব খুশি হয়েছিলাম, আর তোমাকে দেখে অনেক ভালো লাগছিল। আজ এই কয়টা বছরের মধ্যে কেউ ওই ছেলেগুলোর সাথে পাঙ্গা নেওয়ার সাহস পায় নাই, আর তুমি এসেই ওদেরকে উচিত শিক্ষা দিয়ে দিলে। লামিয়া কথা বলার ধরন দেখে হেসেই দিলাম। একদম বাচ্চাদের মতো কথাগুলো বললো। তবে তখনই তাসফির কথাগুলো মনে পড়ে গেল। এই লামিয়া নাকি আমাকে ভালোবাসে। এখনো তো বাচ্চাদের মতোই কথা বলে। আমার তো মনে হচ্ছে যে এখনো বড় হয় নাই। আমি হেসে দিতেই লামিয়া আমার দিকে অবাক হয়ে তাকালো। এই, তুমি হাসতেছো কেন? আমি হাসার মতো কোনো কথা বলছি নাকি যে এভাবে হাসতেছো? আরে তুমি এতক্ষণ যেভাবে আমার প্রশংসা করলে সেটা শুনে আমি হাসি থামাতে পারলাম না। আমার তো মনে হচ্ছে তুমি এখনো বড় হওনি। তুমি তো বাচ্চাদের মতো কথাগুলো বলে, আর চেহারাও তো বাচ্চাদের মতোই। তো তো এত বড় ক্লাসে পড়ছো কিভাবে? বলেই আবার হাসতে শুরু করলাম। আমার কথা শুনে বাকিরাও হেসে দিল। এই শিহাব, তুমি কিন্তু একদম ঠিক করছো না। আমি এখনো বড় হই নাই। না, আমি এখন অনার্স তৃতীয় বর্ষে পড়তেছি। তবুও তুমি বলো যে আমি বড় হই নাই সবার সামনে বলে। আর সবাই বলে আমি নাকি ছোট মানুষের মতো কথা বলি। তো এতে আমার দোষটা কোথায়? তোমরা সবাই এভাবে হাসলে সবাইকে মারবো কিন্তু, আমি বলে দিলাম। ওরে আল্লাহ, মেয়েটা দেখি রাগ করেছে। আচ্ছা আমাকে আর আচ্ছা তোমাকে আর এভাবে বলবো না। তোমার তো দেখছি আমার বোনের সাথে ভালোই মিল আছে। আমি তো আগেই জানতাম। সেটা তোমার না জানলেও চলবে। তো এখন বলো তোমার সাথে এই মেয়েটার নাম কি? আর তোমার সাথে কি বিয়ে হয়ে গেছে নাকি? কি যে ছোট বাচ্চাদের মতো কথা বলো না তুমি। এই পেয়েটিটা হলো আমার মামাতো বোন। ওর নাম হলো মুনিয়া। তোমার সাথেই অনার্স তৃতীয় বর্ষে পড়ালেখা করে, কিন্তু অন্য কলেজে। এখনো মুনিয়া বেদনি তোমার মতোই কথাবার্তা বলে, যেন ছোট মানুষ কথা বলছে। এভাবে সবাই কথা বলতে থাকে। লামিয়া তো শিহাবের সাথে ভাব জমিয়ে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে দুজনে বেশ ভালো বন্ধু হয়ে গেছে। কিন্তু মনিয়ার কেমন যেন খারাপ লাগছে। শিহাবের সাথে লামিয়াকে দেখতে পারছে না, কারণ মনিয়াও শিহাবকে অনেক ভালোবাসে সেই ছোটবেলা থেকে। কিন্তু কখনো বলার সাহস হয়ে ওঠে নাই, কারণ ছোটবেলায় একবার শিহাবকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু শিহাব একবারে না করে দিয়েছিল। সেই থেকে মনিয়া শুধু মনে মনেই শিহাবকে ভালোবেসে গেছে। শিহাবের একটাই কথা, মামাতো বোনকে সে বিয়ে করতে পারবে না। তার পক্ষে এমনটা করা একেবারে অসম্ভব, কারণ ছোটবেলা থেকে দুজনে একসাথে বড় হয়েছে। নিজের আপন বোনের মতো করে ভাবে মনিয়াকে, তাই একেবারেই মনিয়াকে না করে দেয়। মনিয়া শিহাবের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। কিছুক্ষণ পর শিহাব সবার উদ্দেশ্যে বলে যে সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবে। সবাই এক কথায় রাজি হয়ে যায়, কারণ অনেক ক্ষুধা লেগেছে দুপুরে। কারোর পেটে একটা দানা পানিও পড়ে নাই। শিহাব
সবাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে যায়। আজকে সবার খাওয়ার বিলটা আমিই দিব। সো যার যার মন মতো অর্ডার করে খেয়ে নাও। তারপর মুনিয়া, তাসফিয়া, লামিয়াকে নিয়ে একটা টেবিলে বসতে গেলাম। লামিয়ার বান্ধবীরা অন্য একটা টেবিলে গিয়ে বসে পড়ো, যে যার মন মতো খাবারে অর্ডার করো। গল্প করতে করতে সবাই খেয়ে নিলাম। খাওয়া শেষ হলে সবাইকে বাইরে যেতে বললাম আর ম্যানেজারের কাছে গিয়ে বিলটা মিটিয়ে দিলাম। তখনই তখনই বাইরে থেকে তাসফিয়া চিৎকার দিয়ে উঠলো। তাড়াতাড়ি বাইরে এসে দেখি সেই কলেজের খারাপ ছেলেগুলো ওদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। মাথাটা মাথাটা তো 100-তে 100 গরম হয়ে গেল আমার। তোদেরকে এভাবে ঘুম থেকে ওঠানোর দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। তোরা যতদিন এভাবে ঘুমিয়ে থাকবি ততদিন তোদেরকে এভাবেই ঘুম থেকে কান ধরে টেনে তুলবো। কথাটা বলতেই দুজন মিলে আমাকে মারার জন্য তেড়ে আসলো। আরে আমি কি এখনো দাঁড়িয়ে থেকে নাকি? এক দৌড়ে মামার ঘরে চলে গেলাম আর মামার পেছনে গিয়ে লুকালাম। এই যে দেখো মামা, এই যে দেখো, এই দুইটা পেতনি আমাকে ধরতে আসছে। আমাকে কি এরা ধরতে পারে বলো? ওরে বান্দর পোলা, আমাদের ভয়তে মামার পেছনে গিয়ে লুকাইছিস? হ্যাঁ, এখন তো আমাদের হাত থেকে বেঁচে গেলি, আর কতক্ষণ পালিয়ে থাকবি? তোরা আমাকে কখনোই ধরতে পারবি না। এখন এখান থেকে যা তো, আমি মামার সাথে বসে গল্প করবো। তাসফি আর মুনিয়া মুখ ভেঞ্চি কেটে রুম থেকে চলে গেল। এদিকে শিহাব আর ওর মামা মেয়ে দুইটার কাণ্ড দেখে শব্দ করে হেসে দেয়। তারপর শিহাব ওর মামার সাথে বিভিন্ন বিষয়ে গল্প করতে থাকে। একটু পরে মামি সবাইকে খাবার খাওয়ার জন্য ডাক দেয়। শিহাব তার মামাকে ধরে নিয়ে গিয়ে খাবার টেবিলে বসায়। তখনই শিহাবের চোখ পড়ে বিরিয়ানির দিকে। শিহাব বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। পাশে তাকিয়ে দেখে পায়েস খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। শিহাব খুব খুশি হয়ে খেতে বসে পড়ে। তখনই তাসফি আর মুনিয়া খাবার খেতে চলে আসে। কি রে ভাইয়া, তুই এত ছোচা কেন রে? একটু ভালো খাবার দেখে খেতে বসে গেলি, এভাবে বসতে একটুও লজ্জা করলো না? কিরে তাসফি, ওর লজ্জা কেন করবে? ওর নিজের মামার বাড়ি এসেছে, এখানে লজ্জার কি হলো বলতো শুনি? নাকি তুই ওর খাবার দেখে হিংসে করছিস, কোনটা? আমার বইয়েই গেছে ওই বান্দরটার খাবার দেখে লোভ করার জন্য। আমি কি ওর মতো নাকি যে সামনে যা পাবো ছোচার মতো খেতে বসে যাব? ওর তো লোভ সহ্য হয় না। এই তাসফি, চুপ কর তো এখন। এত ভালো একটা ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করিস কেন? শিহাব কি মিষ্টি একটা ছেলে, তুই জানিস না? তুই যে ওর খাবারগুলো দেখে হিংসে করছিস সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। টেবিলে এসে বসে পড়, তোর জন্য তোর প্রিয় খাবার রান্না করা হয়েছে। বলে একটা প্লেট থেকে ঢাকনা ওঠায়। তাসফি খাবারগুলো দেখে খুব খুশি হয় আর মনিয়াকে নিয়ে খাবার খেতে বসে পড়ে। এদিকে মনিয়ার খাবারের দিকে কোনো খেয়ালই নেই, এক দৃষ্টিতে শিহাবের দিকে তাকিয়ে আছে। শিহাবকে দেখে তার হার্টবিট বেড়েই চলেছে। এটাই মনে হয় ভালোবাসার আগের মুহূর্ত। মুনিয়া শিহাবকে নিয়ে ভাবতে থাকে, সবসময় ক্রাশ খায়। অপরদিকে মামি মুনিয়াকে কয়েকবার করে ডাক দেয়, কিন্তু মুনিয়ার কোনো সাড়া শব্দ পায় না, তাই ওকে ধাক্কা দেয়। এই মুনিয়া, তোকে এতবার করে ডাকছি, শুনতে পাস না নাকি? মুনিয়া ওর মায়ের কথায় চমকে ওঠে, কারণ এতক্ষণ শিহাবকে নিয়ে ভাবনার সাগরে ডুব দিয়েছিল, তাই কিছু শুনতে পায় নাই। হ্যাঁ আম্মু, বলো কি বলছো? শোন মুনিয়া, আমরা কালকে তাসফিদের বাসায় যাব। শিহাব অনেক করে বলল আমাকে, তাই আর রিকোয়েস্টটা ফেলতে পারি নাই। কাপড় চোপড় সব গুছিয়ে রাখিস, কাল আমরা রওনা দিব। মামির কথা শুনে মুনিয়া আর তাসফি একে অপরের দিকে অবাক হয়ে তাকায়। দুজনে ভাবতেও পারে না তাদের জন্য এমন একটা খুশি সংবাদ আসতে চলেছে। দুজনেই খুব খুশি হয়। খাওয়াটা শেষ করে দুজনে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে দিনটা কেটে যায়। সকালবেলা সবাই তৈরি হয়ে নেয়, সবাই বাড়ি থেকে বের হবে এমন সময় তাসফি লামিয়াকে ফোন করে। হ্যালো লামি আপু, আমরা আজকে চলে আসতেছি, তুমি রাগ করো না। আমি কিন্তু কালকে কলেজে ভাইয়াকে সাথে নিয়ে আসবো, আর তোমার সাথে পরিচয় করে দেবো। তাই ফাজিল মেয়ে, তোমার ভাইয়ার সাথে পরিচিত হয়ে আমি কি করব? আমার লাগবে না তোমার ভাইয়ার সাথে পরিচয় হওয়া। আরে লামি আপু, এরকম করলে কি হয় নাকি বলো তো? যাকে ভালোবেসে ফেলেছো তার সাথে তো দেখা করতে লজ্জা লাগবেই, তাই না? এখন অপেক্ষা করো, কালকে আসতেছি। আমার লাগবে না তোমার ভাইয়ার সাথে পরিচিত হওয়া। এই তাসফি, টুট টুট টুট, ফোনটা কেটে গেল। কথা বলা শেষ করার পর মনে মনে হেসে দিলাম, সাথে অনেক লজ্জাও লাগতেছিল। যাক, ব্যাপার না, কালকে দেখা যাবে কি করা যায়। এদিকে শিহাব সবাইকে গাড়িতে বসিয়ে সবকিছু ঠিকঠাক করে নিল। মুনিয়া শিহাবের পাশের সিটে বসতে গেল, কিন্তু তার আগে তাসফি গিয়ে বসে পড়ল আর শয়তানি একটা হাসি দিল। মুনিয়া একটু রাগ করে পিছনে গিয়ে বসে পড়ল। সবাইকে ঠিকভাবে বসিয়ে দিয়ে গাড়িতে উঠে গেলাম। তারপর লুকিং গ্লাসটা ঠিক করে নিলাম, যাতে করে পিছনে সবাইকে দেখতে পারি। সবার প্রস্তুতি ঠিক হয়ে গেলে কার স্টার্ট করলাম। আজকে কি কার উঠেছিল
গাড়িটা চালাতে অনেক ভালো লাগছে। সবাই গল্প শুরু করে দিয়েছে, বিশেষ করে তাসফি, মুনিয়া আর মামি তিনজনে অনেক হাসাহাসি করছে। এদের কাণ্ড দেখে বুঝে গেলাম যে বাসায় যেতে যেতে কারের অবস্থা খারাপ করে দিবে এরা। শেষে কানটাকে আবার আইসিইউতে ভর্তি করা লাগে। অনেকটা জার্নি করার পর বিকালে বাসায় পৌঁছে গেলাম। সবাইকে নিয়ে বাসায় ঢুকলাম। মামাকে দেখে আম্মু এসে জড়িয়ে ধরলো। দুই ভাই বোন অনেকদিন পর এক জায়গায় হলে যা হয় আর কি। বাসায় এসে তো সবাই অনেক খুশি, কতদিন পর সবার সাথে দেখা হলো। নিজেদের ব্যাগগুলো গাড়ি থেকে নামিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসলাম। তারপর নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। সারাদিন গাড়ি চালিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছি। তারপর আবার তিনজন মিলে গল্প লাগিয়ে দিয়েছিল। এটা যেন যাই হচ্ছে তাই কাণ্ড। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। মনটা এখন শুধু একটা কথাই বলছে, শিহাব রে, তুই ঘুমিয়ে পড়, আর জেগে থাকিস না। মনটার কথা শুনে চোখ বন্ধ করলাম। তারপর আল্লাহ জানে কখন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে মনে হলো মুখের উপর বৃষ্টি পড়তেছে। আরে আমি তো ঘরে শুয়ে আছি, তো পানি পড়ে কই থেকে? চোখ খুলে দেখি তাসপি আর মুনিয়া আমার মুখে পানি স্প্রে করতেছে। লাফ দিয়ে উঠে পড়লাম। ও তাসপি, আমার কি শান্তি মতো ঘুমাতে দিবি না নাকি? আচ্ছা মুনিয়া আপু, এখন রাত বাজে 9টা। যে কোনো মানুষ এখন এই খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়, আর এই বান্দর সেই যে এসে মরার মতো ঘুমাইছে, আর কোনো খবরই নাই। ওই শয়তান পোলা তোর জন্য আজকে আমরা বিকালে ঘুরতে যেতে পারি নাই। ভাবলাম যে আজকে কত মজা করে ঘুরে বেড়াবো, তোর জন্য কিচ্ছু হলো না। মুনিয়া, এই পেদের সাথে তুইও কি শুরু করেছিস? তোরা এখন যা এখান থেকে, আর কালকে বিকেলে তোদের নিয়ে ঘুরতে বেরোবো। আমি অনেক ক্লান্ত, এখন খেয়ে ঘুমিয়ে যাব। তারপর নিচে গিয়ে সবার সাথে খেয়ে নিলাম। রুমে এসে আবারও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় তাসফি একটু সকালে ঘুম থেকে উঠে যায়। তারপর মুনিয়াকে ঘুম থেকে ডেকে তুলে অজু করে দুজনে মিলে নামাজটা আদায় করে নেয়। তারপর দুজনে বসে বসে অনেক সময় গল্প করে। কলেজের সময় হয়ে গেল। তাসফি তৈরি হয়ে শিহাবের ঘরে চলে যায়। গিয়ে দেখে শিহাব ল্যাপটপ নিয়ে বসে আছে। তারপর শিহাবকে রেডি হতে বলে চলে যায়। ল্যাপটপ অফ করে তৈরি হয়ে নিলাম। গাড়ির চাবিটা নিয়ে বাইরে আসতে অবাক হয়ে গেলাম। মুনিয়া খুব সুন্দর করে সেজেছে। তাসফি আর মুনিয়া দুজনে হাত ধরে দাঁড়িয়ে আছে। মুনিয়া দেখতে এমনিতেই সুন্দর, তারপর আবার হালকা সেজেছে, যেন একটা পরীর সামনে দাঁড়িয়ে আছে। দুজনের হাবভাব দেখে বুঝলাম মুনিয়া ও তাসফির সাথে কলেজে যাবে, তাই ওদেরকে গাড়িতে বসতে ইশারা করে দিলাম। গাড়ি স্টার্ট করে ওদেরকে নিয়ে কলেজে চলে গেলাম। তাসফি আর মুনিয়া দুজনে নেমে গেল। আমিও গাড়িটা পার্ক করে ওদের কাছে আসলাম। তারপর মুনিয়াকে নিয়ে কলেজের ভেতরে ঢুকলাম। এদিকে লামিয়া ওর বান্ধবীদের সাথে নিয়ে এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। কি রে লামিয়া, আজ তো তাসফি ওর ভাইকে নিয়ে কলেজে আসবে, তোর সাথে দেখাও করিয়ে দিবে, তো তুই কি করবি? আমি তো শিহাবকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আমার তো ওকে দেখেই লজ্জা করে, তবে ওর সাহস দেখলে অনেক ভালো লাগে। ওর চেহারা তো মাশাআল্লাহ একদম রাজপুত্রের মতো। শিহাবকে দেখলেই আমার হার্টবিট বেড়ে যায়। ওর সামনে গিয়ে কি আমি কথা বলতে পারবো? না, কথা বলতেই হবে। কথাগুলো বলতেই শিহাবের দিকে লামিয়ার চোখ পড়ে। দেখে শিহাবের সাথে একটা মেয়েও এসেছে। আর মেয়েটা অনেক সুন্দর করে সেজেছে। শিহাবের সাথে একদম ক্লোজ হয়ে আসছে। সাথে তাসফিও আছে। শিহাবের সাথে মেয়েটাকে দেখেই লামিয়ার মনটা খারাপ হয়ে যায়, কারণ শিহাবকে অনেক ভালোবাসে। এখন পর্যন্ত শিহাবকে কোনো মেয়ের সাথে দেখে নাই, তাই মনটা খারাপ হয়ে যায়। এইটা আমি কি দেখছি? শিহাবের সাথে এই মেয়েটাকে? তাসফি তো জানি যে আমি ওর ভাইকে কতটা ভালোবাসি, তাহলে এই মেয়েটা কে? কই থেকে জোগাড় করে এনেছে? আরে লামিয়া, তুই মন খারাপ করিস কেন? মেয়েটা তো শিহাবের কোনো আত্মীয় হতে পারে। তুই আগে থেকেই কত কিছু ভাবা শুরু করে দিয়েছিস। তাসফি তো বলেছেই তোকে যে আজকে শিহাবের সাথে তোর কথা বলিয়ে দিবে, তাহলে তখনই মেয়েটার ব্যাপারে শুনে নিস। এখন চল ক্লাসে যাই। তারপর লামিয়াকে নিয়ে সবাই ক্লাসে চলে যায়। তাসফিকে ক্লাসে দিয়ে বাইরে চলে আসি। তারপর মুনিয়ার সাথে হাঁটতে থাকি। কিরে মুনিয়া, তাসফির কলেজ কেমন লাগলো তোর? আমার তো তাসফির কলেজ অনেক পছন্দ হয়েছে। কলেজটা অনেক সুন্দর, সাথে তোকেও অনেক পছন্দ করি আমি, আর ভালোবাসি। এই কথাটা আস্তে করে বলল। এই মুনিয়া, কিছু বলি নাকি তুই? না, আমি আর কি বলবো, আমার বলার মতো কিছু আছে নাকি? এই শোন না, আমার অনেক ক্ষুধা লাগছে, চল একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেই কিছু। আমি সকালে কিছু খাই নাই। এই, তোদের আবার কি কোনো কাজ নেই নাকি? ছেলেদের সাথে আসলে কি খাওয়া লাগে নাকি? হ্যাঁ, অবশ্য আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা চল গিয়ে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। দুজন মিলে খেতে চলে গেলাম। তারপর অনেক ঘোরাঘুরি করলাম। তাসফির কলেজ শেষ হয়ে গেলে ওকে এগিয়ে আনতে গেলাম। গিয়ে দেখি তাসফি কয়েকটা মেয়ের সাথে বসে গল্প করছে। আমাকে দেখেই ডাক দিল। এই ভাইয়া, ওই মুনিয়া আপুকে নিয়ে এদিকে আয়, তোদের সাথে আমার কিউট আপুটার পরিচয় করিয়ে দিই।
তাসফির কথা শুনে ওদের কাছে চলে তাসফি আমাদের কাছে এসে দাঁড়ানো। কিরে তাসফি, কার সাথে পরিচয় করিয়ে দিবি? এখানে যে কিউটাপুটা বসে আছে তার সাথে। ভাইয়া, এই হলো লামিয়া আপু, এইবার অনার্স তৃতীয় বর্ষে পড়ে। এই হলো লামিয়া আপু, এইবার অনার্স তৃতীয় বর্ষে পড়ে। আমাদের কলেজের টপ সুন্দরী, যে কোনো ছেলেই তো তাকে দেখে ফিদা হয়ে যায়। কত যে প্রপোজ পেয়েছে সেটা মনে হয় নিজেও জানে না। তারপর শিহাবের কানের কাছে গিয়ে বলে, ভাইয়া, লামিয়া আপু তোকে ভালোবেসে ফেলেছে। তাসফির কথা শুনে ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলাম। কি বলে কি তাসফি? এই যে লামিয়া আপু, এটা আমার ভাইয়া মেহেদি হাসান শিহাব, আর এটা হলো আমার মামাতো বোন মুনিয়া। গতকালই আমাদের বাসায় এসেছে। তাসফি লামিয়াকে শিহাবের সামনে নিয়ে আসলো। এই যে লামিয়া আপু, এখন দুজনে মিলে পরিচিত হও। লামিয়াকে দেখি তো ফিদা হয়ে গেলাম। এটা যেন কোনো একটা হুড়পড়ি আমার সামনে দাঁড়িয়ে আছে, জান্নাত থেকে মনে হয় ভুল করে নেমে এসেছে। লামিয়ার দিকে হাত বাড়িয়ে দিলাম। হ্যালো লামিয়া, কেমন আছো তুমি? শিহাবের দিকে হা করে তাকিয়ে আছি। আজকে এত কাছ থেকে দেখতে পাচ্ছি, খুশির জন্য মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। লামিয়ার দিকে হাত বাড়িয়ে রেখেছে, কিন্তু কোনো কথা বলছে না। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওকে হালকা একটু ধাক্কা দিলাম। হ্যালো লামিয়া, কেমন আছো তুমি? শিহাবের ধাক্কাতে ভাবনার রাজ্য থেকে বের হলাম। তাকিয়ে দেখি হাত বাড়িয়ে রেখেছে। তারপর আমিও হাত বাড়িয়ে দিলাম। হ্যালো, আমি ভালো আছি। জানো, তুমি যেদিন ওই ছেলেগুলোকে মেরেছিলে তখন আমি খুব খুশি হয়েছিলাম, আর তোমাকে দেখে অনেক ভালো লাগছিল। আজ এই কয়টা বছরের মধ্যে কেউ ওই ছেলেগুলোর সাথে পাঙ্গা নেওয়ার সাহস পায় নাই, আর তুমি এসেই ওদেরকে উচিত শিক্ষা দিয়ে দিলে। লামিয়া কথা বলার ধরন দেখে হেসেই দিলাম। একদম বাচ্চাদের মতো কথাগুলো বললো। তবে তখনই তাসফির কথাগুলো মনে পড়ে গেল। এই লামিয়া নাকি আমাকে ভালোবাসে, এখনো তো বাচ্চাদের মতোই কথা বলে। আমার তো মনে হচ্ছে যে এখনো বড় হয় নাই। আমি হেসে দিতে লামিয়া আমার দিকে অবাক হয়ে তাকালো। এই, তুমি হাসতেছো কেন? আমি হাসার মতো কোনো কথা বলছি নাকি যে এভাবে হাসতেছো? আরে তুমি এতক্ষণ যেভাবে আমার প্রশংসা করলে সেটা শুনে আমি হাসি থামাতে পারলাম না। আমার তো মনে হচ্ছে তুমি এখনো বড় হওনি, তুমি তো বাচ্চাদের মতো কথাগুলো বলে, আর চেহারাও তো বাচ্চাদের মতোই। তো তো এত বড় ক্লাসে পড়ছো কিভাবে? বলেই আবার হাসতে শুরু করলাম। আমার কথা শুনে বাকিটাও হেসে দিল। এই শিহাব, তুমি কিন্তু একদম ঠিক করছো না। আমি এখনো বড় হই নাই। আমি এখনো বড় হই নাই না। আমি এখন অনার্স তৃতীয় বর্ষে পড়তেছি, তবুও তুমি বলো যে আমি বড় হই নাই। সবার সামনে বলে, আর সবাই বলে আমি নাকি ছোট মানুষের মতো কথা বলি। তো এতে আমার দোষটা কোথায়? তোমরা সবাই এভাবে হাসলে সবাইকে মারবো কিন্তু, আমি বলে দিলাম। ওরে আল্লাহ, মেয়েটা দেখি রাগ করেছে। আচ্ছা, আমাকে আর আচ্ছা তোমাকে আর এভাবে বলবো না। তোমার তো দেখছি আমার বোনের সাথে ভালোই মিল আছে। আমি তো আগেই জানতাম না। সেটা তোমার না জানলেও চলবে। তো এখন বলো তোমার সাথে এই মেয়েটার তো এখন বলো তোমার সাথে এই মেয়েটার নাম কি? আর তোমার সাথে কি বিয়ে হয়ে গেছে নাকি? কি যে ছোট বাচ্চাদের মতো কথা বলো না তুমি। এই পেদিটা হলো আমার মামাতো বোন, ওর নাম হলো মুনিয়া। তোমার সাথেই অনার্স তৃতীয় বর্ষে পড়ালেখা করে, কিন্তু অন্য কলেজে। এখনো মুনিয়া বেদনি তোমার মতোই কথাবার্তা বলে, যেন ছোট মানুষ কথা বলছে। এভাবেই সবাই কথা বলতে থাকে। লামিয়া তো শিহাবের সাথে ভাব জমিয়ে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে দুজনে বেশ ভালো বন্ধু হয়ে গেছে। কিন্তু মনিয়ার কেমন যেন খারাপ লাগছে। শিহাবের সাথে লামিয়াকে দেখতে পারছে না, কারণ মনিয়াও শিহাবকে অনেক ভালোবাসে সেই ছোটবেলা থেকে। কিন্তু কখনো বলার সাহস হয়ে ওঠে নাই, কারণ ছোটবেলায় ও একবার শিহাবকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু শিহাব একবারে না করে দিয়েছিল। সেই থেকে মনিয়া শুধু মনে মনেই শিহাবকে ভালোবেসে গেছে। শিহাবের একটাই কথা, মামাতো বোনকে সে বিয়ে করতে পারবে না। তার পক্ষে এমনটা করা একেবারে অসম্ভব, কারণ ছোটবেলা থেকে দুজনে একসাথে বড় হয়েছে। নিজের আপন বোনের মতো করে ভাবে মনিয়াকে, তাই একেবারে মনিয়াকে না করে দেয়। মনিয়া শিহাবের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। কিছুক্ষণ পর শিহাব সবার উদ্দেশ্যে বলে যে সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবে। সবাই এক কথায় রাজি হয়ে যায়, কারণ অনেক ক্ষুধা লেগেছে দুপুরে। কারোর পেটে একটা দানা পানিও পড়ে নাই। শিহাব সবাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে যায়। আজকে সবার খাওয়ার বিলটা আমিই দিব। সো যার যার মন মতো অর্ডার করে খেয়ে নাও। তারপর মুনিয়া, তাসফিয়া, লামিয়াকে নিয়ে একটা টেবিলে বসতে গেলাম। লামিয়ার বান্ধবীরা অন্য একটা টেবিলে গিয়ে বসে পড়ো, যে যার মন মতো খাবারে অর্ডার করো। গল্প করতে করতে সবাই খেয়ে নিলাম। খাওয়া শেষ হলে সবাইকে বাইরে যেতে বললাম, আর ম্যানেজারের কাছে গিয়ে বিলটা মিলিয়ে দিলাম। তখনই তখনই বাইরে থেকে তাসফিয়া চিৎকার দিয়ে উঠলো। তাড়াতাড়ি বাইরে এসে দেখি সেই কলেজের খারাপ ছেলেগুলো ওদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। মাথাটা মাথাটা তো 100-তে 100 গরম হয়ে গেল আমার।
যে যার মন মতো খাবারের অর্ডার করলো। গল্প করতে করতে সবাই খেয়ে নিলাম। খাওয়া শেষ হলে সবাইকে বাইরে যেতে বললাম আর ম্যানেজারের কাছে গিয়ে বিলটা মিটিয়ে দিলাম। তখনই বাইরে থেকে তাসফি চিৎকার দিয়ে উঠল। তাড়াতাড়ি বাইরে এসে দেখি সেই কলেজের খারাপ ছেলেগুলো ওদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। মাথাটা তো 100-তে 100 গরম হয়ে গেল। এক দৌড়ে তাসফির কাছে গেলাম। আমাকে দেখেই একটা ছেলে গাড়ি থেকে নেমে হাসতে লাগলো। এই দেখ তোরা, আমাদের হিরো বাবু আসতেছে। আজকে তো হিরোকে এমন ভাবে মারবো যাতে জীবনে দুচোখ দিয়ে দেখতে না পারে। সেদিন তো হুট করে এসেই আমাদের আক্রমণ করে বসলি, তোর বোনের জন্য আমাদের এই অবস্থা করলি। আজকে তোকে মেরে জমের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতেছি, না হলে আমার নামও জনি নয়। আর তোর সামনেই এদের ইজ্জত করব। এখন তোর বোনের দিকে দেখ কেমন করে ইজ্জতটা নষ্ট করি। জনি কুত্তাটার কাণ্ড দেখে মুচকি হাসলাম। তাসফির পিছন থেকে গিয়ে খপ করে জনির হাতটা ধরে ফেললাম। ওই তাসফি গোড়া, সবাই পিছনে সরে যা। এই কুত্তাগুলোর অবস্থা আজকে আমি খারাপ করে দিব, যাতে কোনো মেয়ের দিকেই আর তাকাতে না পারে। জনির বুকে সজোরে একটা লাথি মেরে দিলাম, সাথে সাথে দূরে ছুটে গিয়ে পড়ল। মাথায় আগুন ধরে গেছে আমার। আজকে ওদেরকেই আমি জমের বাড়িতে পাঠিয়ে ছাড়বো। শিহাব সব কটাকে ইচ্ছে মতো মারতে লাগলো। চারপাশে অনেক মানুষের জমা হয়ে গেছে। শিহাব যেন একটা নেকড়ে হয়ে গেছে। জ্বরের ছেলেগুলোকে তুলে তুলে আশার মারতে লাগলো সে। এদিকে তাসফি, লামিয়া আর মুনিয়া এক জায়গায় দাঁড়িয়ে আছে। শিহাবের মারার ধরন দেখে বুঝে গেছে যে আজকে ওদের আর রক্ষা নেই। জনি উঠে গিয়ে শিহাবকে মার্শাল আর্টের মার দেয়। সাথে সাথে শিহাব কয়েক হাত দূরে গিয়ে পড়ে। তাসফি ভাইয়া বলে চিৎকার দিয়ে ওঠে। হাতের ইশারা করে তাসফিকে চুপ করে থাকতে বললাম। না, এবার আমারও আসল ফাইট শুরু করে দিতে হবে, মার্শাল আর্টের ফাইট। তো তাহলে জনির সাথে এবার করতেই হয়। জনি তো জানে না যে এই শিহাব কোন লেভেলের মার্শাল আর্ট আর্টিস্ট। মাটি থেকে উঠে জনির দিকে ঘিরেই মারামারি শুরু করে দিলাম। তাসফি আর মুনিয়া তো অবাক হয়ে গেছে, কারণ ওরা জানতো না যে শিহাব মার্শাল আর্ট জানে। দুজনে শিহাবের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কিন্তু লামিয়া অনেক ভয় পাচ্ছে, কারণ সে সব মারামারি দেখতে পারে না, তার অনেক ভয় করে। তাসফিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে সে। এদিকে জনি সমানভাবে লড়াই করে যাচ্ছে। দুজনে যেন বাঘের বাচ্চা। শিহাবের দু চোখ রাগে লাল হয়ে যায়। এবার জনিকে আরো বেধরম ভাবে মারতে শুরু করে সে। কিন্তু এবারের মারগুলো জনি সহ্য করতে পারে না, মাটিতে লুটে গিয়ে পড়ে। শিহাবের রাগ একটুও কমে না, জনিকে মারতে থাকে। জনির নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। এটা দেখে তাসফি দৌড়ে গিয়ে শিহাবকে জড়িয়ে ধরে, কিন্তু শিহাব কিছুতেই থামছে না। কোনো উপায় না দেখে লামিয়া আর মুনিয়া দৌড়ে গিয়ে শিহাবকে চাপড়ে ধরে। আরে ভাইয়া, ওদেরকে আর মারিস না। দেখ, ওরা ভুল করে ফেলেছে। এবারের মতো ওদেরকে মাফ করে দে। জনিকে আর মারিস না, ছেলেটা তো মরে যাবে ভাইয়া। শিহাব, তুমি কি করছো? ছেলেটাকে ছেড়ে দাও। আরো কিছুক্ষণ মারলে তো ছেলেটা দুনিয়া থেকে বিদায় নেবে। শিহাব, আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নিজেকে খুব কষ্ট করে শান্ত করলাম, কারণ তাসফি আর লামিয়া আমাকে ঝাপটে ধরে আছে। আমি আমার বোনকে খুব ভালোবাসি, তাই ওর কথাতে জনিকে ছেড়ে দিলাম। এতক্ষণ আমার ভিতরে কোনো হুঁশ ছিল না, রাগটা চরম পর্যায়ে উঠে গিয়েছিল। সামনে তাকিয়ে দেখি জনির ছেলেরা সবাই যন্ত্রণাতে ছটফট করছে। এবার ওদেরকে দেখে মায়া হতে লাগলো। এই জনি, তুই কি জানিস যে আমার বোনকে আমি কতটা ভালোবাসি? আরে শুধু কি আমার বোন নাকি, তোর যদি বোন থেকে থাকে তাহলে তাকেও নওজের বোনের মতোই ভাবি। আরে এটা তো তোরও বোন, তাই না? তাহলে এবাকে ওদেরকে বিরক্ত করিস কেন? তাহলে এভাবে ওদেরকে বিরক্ত করিস কেন? নিজের বোন ভেবে এখন থেকে সব মেয়েদেরকে সম্মান করবি। তারপর তাসফি আর লামিয়াকে নিয়ে চলে আসতে লাগলাম। চারপাশে যেসব লোকজন জড়ো হয়েছিল সবাই জনির প্রতি ঘৃণা করতে লাগলো, তাকে বিভিন্ন কথা শোনাতে লাগলো। কিন্তু জনি এসব কথাতে কান না দিয়ে পকেট থেকে পিস্তলটা বের করে, তারপর শিহাবের দিকে তাক করে পরপর 3টা গুলি করে দেয়। হঠাৎ করে পিছন থেকে পিঠে কয়েকটা গুলি লাগলো। প্রচন্ড ব্যথায় মনে হলো রুহুটা এখনই বের হয়ে যাবে। পৃথিবীটা মনে হলো চারপাশে ঘুরছে। আমার এই অবস্থা দেখে তাসফি ভাইয়া বলে চিৎকার করে উঠল, কিন্তু ওর কথাগুলো কেমন যেন প্রতিধ্বনি হয়ে আমার কানে আসতে লাগলো। সামনের সবকিছু
ঝাপসা দেখতে লাগলাম। দূরে চোখ পড়তেই দেখি তাহসিন আমার দিকে দৌড়ে আসলো, এসে আমাকে ধরে ফেললো। বাবা মায়ের কণ্ঠ শুনতে পেলাম। তাহসিন, জনিকে আর ওর ছেলেগুলো হাসপাতালে ভর্তি করাবি, আর আমার নিয়ে চিন্তা করা লাগবে না, আমি একদম ঠিক আছি। ওই তোর মাথাটা কি পুরো খারাপ হয়ে গেল নাকি? তুই নিজে এখন মৃত্যুর পথে যাত্রী আর বলছিস ওদেরকে হাসপাতাল নিয়ে যেতে? এই তাসফি, শিহাবকে গাড়িতে তোল, হসপিটাল নিতে হবে। আস্তে 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 শিহাবের চোখটা বন্ধ হয়ে আসলো। সবাই মিলে শিহাবকে নিয়ে হসপিটালের দিকে যাত্রা করলো। তাসফি মুনিয়াকে জড়িয়ে ধরে কান্না করছে আর ভাইয়া বলে চিৎকার করছে। একটু পর সবাই শিহাবকে হসপিটালে নিয়ে আসে। তাহসিন গিয়ে ডক্টরকে ডাক দেয়। ডক্টর এসে শিহাবকে এই অবস্থা দেখে অপারেশন রুমে নিয়ে যায়। তাসফি মুনিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এই মুনিয়া আপু, আমার ভাইয়ের যেন কিছু না হয়। আমি আমার ভাইকে খুব ভালোবাসি। ভাইয়ার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। লামিয়া অন্যদিকে মুখ করে কান্না করতে থাকে। সবাই শিহাবের জন্য কান্না করছে, কারণ পরপর গুলি 3টা লেগেছে। লামিয়া শিহাবকে ভালোবেসে ফেলেছে, তাই আরো বেশি কষ্ট পাচ্ছে। শিহাবের বাবা মা একটা বেঞ্চে বসে আছে। শিহাবের মা খুব কান্নাকাটি করছে। এই শোনো, আমার ছেলেটার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি বেঁচে থাকতে পারবো না। তুমি যেভাবেই হোক আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দাও। এই তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আমার ছেলে অত দুর্বল নয় যে মাত্র 3টা গুলিতে ওর খারাপ কিছু হবে। আমার ছেলে একজন রক্ষক। আল্লাহকে সাহায্য করবে। আমার ছেলে কিচ্ছুই হবে না। চুপ, এখন একটু নিজেকে শান্ত করো। সবাই কেবিনের বাইরে অপেক্ষা করতে থাকে। একটু পর ডক্টর বেরিয়ে আসে। তাহসিন ডক্টরের সামনে গিয়ে দাঁড়ায়। দেখুন, রোগীর শরীর থেকে বেশ খানিকটা রক্ত বের হয়ে গেছে। এক ব্যাগ রক্ত লাগবে এক্ষুনি, না হলে রোগীর সাথে খারাপ কিছু হয়ে যাবে। ডক্টর কি বলছেন? এসব খারাপ কথা। আমার বন্ধু কিছু হবে না। আমার আর শিহাবের রক্তের গ্রুপ সেম, তাই আমি রক্ত দিব। আপনি রক্ত নিয়ে কোনো চিন্তা করবেন না। দরকার হলে যত রক্ত লাগে সেটা আমি দেব, তারপর আমার বন্ধুকে বাঁচিয়ে নিন। আপনি আমার সাথে ব্লাড ডোনেট রুমে আসুন, আপনার রক্ত পরীক্ষা করে নেওয়া হবে। হঠাৎ করে ডাইরেক্ট চোখ পড়ে দৌড়ে একটা বেঞ্চের দিকে, যেখানে শিহাবের বাবা বসে আছে। দ্রুত সেখানে চলে যায়। আরে বন্ধু, তুই এখানে কি করিস? আরে দোস্ত, তুই তাহলে এখানে বড় ডাক্তার হয়েছিস? এখন তোর কাছে যে রোগীটা আছে সেটা আমারই ছেলে। তুই আমার মানিকটাকে বাঁচিয়ে দে ভাই, তোর কাছে চির কৃতজ্ঞতা থাকবো। কি বলিস তুই? ওইটা তোর ছেলে? আমি তো এটা জানতাম না। আমাকে এক্ষুনি অপারেশন রুমে যেতে হবে, পরে কথা হবে তোর সাথে। আগে তোর ছেলেটাকে সুস্থ করে নেই। বলেই ডক্টর তাহসিনকে সাথে করে নিয়ে যায়। শিহাবের বাবার মুখে এক ঝলক হাসি রেখা ফুটে ওঠে। 2 হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আল্লাহ তুমি যা কিছু করো সবটাই মঙ্গলের জন্য করো। এই যে শিহাবের মা, তোমার আর কোনো চিন্তা করতে হবে না। এই ডক্টর হলো আমার ছোটকালের বন্ধু। ছোটবেলা থেকেই দুজন একসাথে বড় হয়েছি। ও হলো আমার ভাই। তুমি দেখো আল্লাহ আমাদের ছেলেকে সুস্থ করে দিবেন। হ্যাঁ, সেটাই যেন হয়। আল্লাহর কাছে হাজার হাজার কোটি শুকরিয়া। ডক্টর কথা শুনে সবাই খুশি মনে বাইরে বসে থাকে। একটু পর একটা নার্স এসে খবর দিয়ে যায় যে শিহাব সুস্থ আছে। কেউ যেন আর চিন্তা না করে, অপারেশন একটু পরেই শেষ হয়ে যাবে। কথাটা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। 8 ঘন্টা পরে ডক্টর অপারেশন রুমের বাইরে চলে আসে। শিহাবের বাবা এগিয়ে যায় ডক্টরের কাছে। এই যে আমার বন্ধু, তোর ছেলে যে বন্ধুটা রক্ত দিয়েছে, সত্যি ছেলেটা খুব ভালো। না হলে আজকাল কেউ কোনো বন্ধুর জন্য এতটা করে না। ভাগ্যিস সময় মতো রক্তটা দিয়েছিল, না হলে তো খারাপ কিছু হয়ে যেত। এই বন্ধু, তুই শুধু আমার ছেলের বন্ধু প্রশংসা করে যাবি নাকি? তুই যদি না থাকতি তাহলে আমার ছেলেটাকে এত যত্ন করে অপারেশন কি করতো বল? আল্লাহ তো কি আমার ছেলের জন্য পাঠিয়েছে। অনেক ভালো তুই যে এখানে আছিস। আরে তুই কি শুধু আমার সাথেই কথা বলবি নাকি? তোর ছেলের জ্ঞান ফিরে আসবে। তোরা সবাই ভিতরে চলে যা, ওর ভালো করে যত্ন নিস। আমি এখন গেলাম, আমার আরো রোগী দেখতে হবে। সবাই ডক্টরকে ধন্যবাদ জানিয়ে ভেতরে প্রবেশ করে। দেখে শিহাব শুয়ে আছে। শিহাবের মা গিয়ে শিহাবের পাশে বসে, আর বাকিরা চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। শিহাব, বাবা চোখ খোল। দেখ, আমি তোর মা এসেছি তোর কাছে। একটাবার চোখ খুলে আমাকে দেখ বাবা। আমার অনেক খারাপ লাগছে। প্লিজ এভাবে কথা না বলে থাকিস না। শিহাব মায়ের কথা শুনে আস্তে করে চোখ মেলে তাকায়। শিহাবের জ্ঞান এসেছে দেখে সবাই অনেক খুশি হয়। শিহাব মায়ের দিকে তাকিয়ে হালকা করে একটা হাসি দেয়। আরে আম্মু, আমার কিছুই হয় নাই, সামান্য কয়েকটা গুলি লেগেছে মাত্র, সেটাতে আমার কিছুই হবে না। শিহাব, তোর এই অবস্থা এই জনি জানোটা করেছে। আমি ওদেরকে শেষ করে ফেলবো। তুই শুধু একবার আমাকে অনুমতি দে। এই তাহসিন, পাগলামি করিস না।
ছেলেটা বুঝতে পারে নাই, ওদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। আসলে তাসফির গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিল ছেলেটা, তাই ওকে মেরেছিলাম। কিন্তু রাগের ঘোরে ওদেরকে বেশি মেরেছিলাম। ওরা তো সবাই অনেক আহত হয়েছে। সবাইকে কি হসপিটালে ভর্তি করাইছিস? হ্যাঁ, করাইছি ভর্তি। তোর নিজের জীবন এদিকে বিপন্ন, অন্যদিকে তুই ওদেরকে নিয়ে চিন্তা করতেছিস। আমার ইচ্ছা ছিল না, কিন্তু তোর কথা আর ফেলতে পারলাম না। ওদের সবাইকে হসপিটালে ভর্তি করেছি। কিন্তু আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না, তুই এখানে কিভাবে আসলি? আর তোকে জানালো কে যে আমি এখানে আছি? তাসফি আমার কাছে ফোন করে বলেছিল। যখন শুনলাম তুই জনির সাথে মারামারি করেছিস, তখন বুঝে গেলাম কিছু একটা হবেই। আর সেটাই হলো। জনি তোর সাথে বিশ্বাসঘাতকতা করে তোকে পিছন থেকে আঘাত করলো। আরে ওদের কথা এখন বাদ দে তো। লামিয়ার দিকে তাকালাম, দেখি মেয়েটার চোখগুলো ফুলে আছে। নিশ্চয়ই আমার জন্য কান্না করছে। কি জন্য কান্না করছে সেটা তো আমি জানি, কারণ মেয়েটা আমাকে খুব ভালোবাসে। কিন্তু সমস্যা হলো মুনিয়াও আমাকে অনেক ভালোবাসে। আরে ছোটবেলা থেকেই ভালোবেসে আসছে, কিন্তু ওকে তো আমার নিজের বোনের মতো ভালোবাসি। ওকে কখনো নিজের জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে পারবো না। কিন্তু মেয়েটা অনেক ভালো। এরকম একটা মেয়েকে যে কোনো ভালো ছেলেই বিয়ে করতে রাজি হয়ে যাবে। মুনিয়াও অনেক কান্না করছে দেখলাম। সবাই আমাকে নিয়ে এত কান্না করার কি আছে? আমি তো সুস্থই আছি। তবে লামিয়ার মুখ থেকে ভালোবাসি কথাটা বের না করে ছাড়বো না। আজকে থেকে ওর উপরে আমি ভাগ বসিয়ে নিলাম। লামিয়া আমাকে অনেক ভালোবাসে, সেটার অনেক আভাস আমি ওর থেকে পেয়েছি। সো ওকেই আমার বউরানী করব। তারপর মিয়াকে কখনো নিজের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে পারবো না। কিন্তু মেয়েটা অনেক ভালো। এরকম একটা মেয়েকে যে কোনো ভালো ছেলেই বিয়ে করতে রাজি হয়ে যাবে। মুনিয়াও অনেক কান্না করছে দেখলাম। সবাই আমাকে নিয়ে এত কান্না করার কি আছে? আমি তো সুস্থই আছি। তবে লামিয়ার মুখ থেকে ভালোবাসি কথাটা বের না করে ছাড়বো না। আজকে থেকে ওর উপরে আমি ভাগ বসিয়ে নিলাম। লামিয়া আমাকে অনেক ভালোবাসে, সেটার অনেক আভাস আমি ওর থেকে পেয়েছি। সো ওকেই আমার বউরানী করব। লামিয়ার কথাগুলো ভেবে মনে মনে হেসে দিলাম। তখনই আম্মু আমার মাথায় হাত বুলাতে লাগলো। কি রে বাবা, তোর শরীর এখন কেমন লাগছে? তোর কোনো কষ্ট হচ্ছে না তো? আরে না আম্মু, আমার কিছুই কষ্ট হচ্ছে না। আমি একদম ঠিক আছি। কিন্তু বুকের মধ্যে একটু ব্যথা করছে, কারণ গুলিটা যে এসে একেবারে সেনসিটিভ জায়গায় লাগছে। তুই একদম চিন্তা করিস না বাবা, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে সব। এই যে আব্বু, কেমন আছো তুমি? তখন থেকে দেখে যাচ্ছি তুমি আমার পাশেই বসে আছো, কিন্তু কোনো কথা বলছো না। শিহাব বাবা, তুই ভালো আছিস, এতে আমার আনন্দের সীমা নাই। আমি তোদের হাসি মাখা মুখগুলো দেখতেছি শুধু। আমার যেটার থেকে আর বেশি কিছু চাওয়ার নাই। তোর যখন গুলিটা লাগলো, তখন তোর মাকে সান্ত্বনা দিতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি তো নিজেকে নিজেই শান্ত করতে পারছিলাম না। নিজের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। কিন্তু আমার এক বন্ধুর জন্য শান্ত হতে পেরেছি। সে তোর অপারেশনটা করেছে। তোমার সেই বন্ধুর প্রতি আমি সারা জীবন ধরে কৃতজ্ঞ থাকবো। আচ্ছা বাবা, জনির আর ওর ছেলেদের কি অবস্থা? তুই এখন ওদের কথাই বলে যাচ্ছিস শিহাব? যে শয়তানটা তোকে এমন ভাবে গুলি করে মারার চেষ্টা করলো, তার কথা তুই বলে যাচ্ছিস? বাবা তোমাকে একটা কথা বলি। বুঝলাম জনি আমাকে মেরেছে, তাই বলে কি আমিও তাকে একইভাবে আঘাত করব? তুমি তো নিজে ধর্মীয় পথে আমাকে সারা জীবন থাকতে বলছো। তুমি নিজেও আছো। আমাদের ইসলাম ধর্মে কি শত্রুকে সংশোধনের সুযোগ না দিয়ে তার ক্ষতি করার কথা আছে? নবীজিও তো শত্রুদের ক্ষমা করে দিতেন, তো আমিও করলাম। ওরা কোথায় আছে বলো? আমি নিজে গিয়ে ওদের দেখে আসবো। তুই ওদের জন্য এত চিন্তা করিস না। তুই কি ভুলে গেছিস যে জনি কার ছেলে? ওর বাবা ওকে দেখতে এসেছে আর সমস্ত কিছুর দেখাশোনা করছে। তবুও তুই যখন দেখা করবি, তবে আগে সুস্থ হয়ে নে, তারপর দেখে আসবি। আচ্ছা, এখন দুপুরে খাবার সময় হয়ে গেছে, তোর জন্য খাবার নিয়ে আসি। বাবা খাবার আনতে চলে গেল, বাকিরা সবাই ফ্রেশ হতে চলে গেল, কিন্তু লামিয়া ঠায় দাঁড়িয়ে আছে, আমার কাছেও আসছে না। আমি নিজেই ওকে ডাক দিলাম, এই লামিয়া, এদিকে আমার সামনে এসে বসো। আস্তে করে শিহাবের পাশে গিয়ে বসলাম। মাথা তুলতে পারছি না, কেন যেন অনেক লজ্জা লাগছে। কোনো কথা মুখ দিয়ে বের হচ্ছে না, বুকের হার্টবিট বেড়েই চলেছে। এই যে মিস, তোমার আবার কি হলো? তোমার দুইটা চোখ তো ফুলে গেছে। তুমি তো কান্না করেছো, কিন্তু কান্নাটা করলে কেন বলো তো? আমি কোনো মানুষের দুঃখ দেখতে পারি না,
তোমার সাথে যা ঘটলো সেটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। প্রথমে ভয় পেয়েছিলাম তোমার মারামারি দেখে, কিন্তু পরে যখন তোমার শরীরে গুলি মেরে দিল তখন যেন পুরো দুনিয়া আমার চোখে ঘুরছিল। তুমি আমাদেরকে বাঁচাতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছিলে। নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তোমার সাথে প্রথমে তো অতটুকুই কথা বলতেই দুজনে তো ভালো বন্ধু হয়ে গেলাম। বন্ধু মানেই তো নিজের আপন, আর নিজের আপন কোনো মানুষ যদি বিপদে পড়ে তাহলে তো কান্না আসবেই। শুধু ভালো বন্ধুত্বের জন্যই কি এত বেশি কান্না করতেছিলে, নাকি অন্য কিছু আছে? সে আপনি কিছু বুঝে গেল নাকি যে আমি ওকে ভালোবাসি? না, ওকে এখনই বলা যাবে না, সময় আসলেই ওকে প্রপোজ করে দেব। আরে না, অন্য কিছু কি থাকবে? তুমি এত বেশি বুঝো কেন সবসময়? হ্যাঁ, আমি এখন গেলাম, ফ্রেশ হয়ে আসি, তুমি রেস্ট নাও। লামিয়া চলে যাওয়া দেখে না হেসে পারলাম না। সত্যি মেয়েটা খুব লাজুক আর ভীতু। আমার তো এইরকমই একটা লজ্জাবতী বউ চাই। এগুলো ভাবছি আর তখনই আম্মু খাবার প্লেট নিয়ে ভিতরে আসলো। এই যে বাবা, তোর জন্য খাবার নিয়ে আসলাম, তোর পছন্দের খাবার। এখন আমি নিজের হাতে খাইয়ে দিব, তুই সবগুলো খেয়ে নিবি। তোমার হাতে খাওয়াটা কি মিস করা যায় নাকি আম্মু? ছোটবেলা থেকেই তো তুমি খাইয়ে দিয়ে আসছো, এখন সুন্দর করে খাইয়ে দাও তো। আম্মু আমার পাশে বসে খাইয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর আম্মু আমার মাথায় হাত বোলাতে লাগলো। আচ্ছা আম্মু, এত হাত বোলাচ্ছ কেন বলো তো? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, তো বলে ফেলো তো দেখি। কি জানতে চাও এত? আমি তো কোনো কথা তোমার থেকে গোপন রাখি না। আচ্ছা, এই যে নতুন একটা মেয়েকে দেখলাম, তোর গুলি লাগার পর প্রচুর পরিমাণে কাঁদছিল, আবার তোর অনেক যত্নও করেছে। মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ, একদম হুড়পড়ির মতো দেখতে। একে আমার বৌমা করলে তো খুব খুশি হতাম। যাক, তাহলে আল্লাহ মনে হয় তোমার কথা শুনেছে। শোনো আম্মু, মেয়েটা শুধু দেখতে সুন্দর সেটা না, ওর মনটাও খুব ভালো, কিন্তু একটু ভীতু আর কি। আর আম্মু, খুশির সংবাদ হলো মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। তাসফির স্কুলে যেদিন আমি যাই সেই দিন থেকে নাকি আমাকে দেখে তার পছন্দ হয়ে গেছে। বলিস কি, মেয়েটা তোকে ভালোবাসে? হ্যাঁ, শুধু ওই আমাকে ভালোবাসে সেটা না, আমিও ওকে অনেক পছন্দ করি। ওর নামটা খুব মিষ্টি, নামটা হলো লামিয়া। সেই কবে থেকে আমাকে ভালোবেসে আসছে, কিন্তু আমাকে বলতে পারছে না। তুমি তো জানো আম্মু, মুনিয়াও আমাকে ভালোবাসে। ছোটবেলা থেকে দুজনে একসাথে বড় হয়েছি। মুনিয়া সেই ছোটবেলা আমাকে প্রপোজ করেছিল, আবার যখন সবকিছু বুঝতে শিখলো তখনও একবার করেছে, কিন্তু আমি তো না করে দিয়েছি ওকে, কারণ আমি মুনিয়াকে নিজের বোনের মতোই ভাবি, তাই ওকে গ্রহণ করি নাই। হ্যাঁ, সেটা তো আমি জানি। তুই তো বলেই দিয়েছিস যে মুনিয়াকে তুই বিয়ে করতে পারবি না। তবে একটা কথা হলো, মুনিয়া এখনো তোকে ভালোবাসে। আরে তুই কি লামিয়ার বাবা মাকে চিনিস? না, আমি ভালো করে ওদের কাউকে চিনি না, তবে আমার পেতনি মনটা ওদেরকে সবাইকে চিনে। লামিয়ার সাথে তো তাসফি আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল, তাহলে তাসফি সবই জানে ওদের ব্যাপারে। তাহলে তো ভালোই হলো, তাফসিও নতুন ভাবি পাবে আর আমিও বৌমা পাবো। আমার আর কোনো কষ্টই থাকবে না। তুই সুস্থ হয়ে যা, তারপর লামিয়ার বাবা মায়ের সাথে কথা বলে তোদের বিয়ের ডেট ফাইনাল করে ফেলবো, যদি লামিয়ার বাবা মা রাজি হন। আমরা আলোচনা করতেছি, আর তখনই মামি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। অনেক কান্না করছে। এই শিহাব, জানিস তোর এই খবর শুনে আমার মনের ভিতর কেমন হয়েছিল? গতকাল তোর এই অবস্থা শুনে নিজেকে শান্ত করতে পারছিলাম না আমি। তোর মামা তো আমাকে আসতেই দিল না। আমি সব সময় তোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি যাতে তুই সুস্থ হয়ে যাস। আরে মামি, পাগলের মতো এমন করে কাঁদছো কেন? এই যে দেখো, আমি ঠিক আছি, আমার কিছুই হয় নাই, আমি তো প্রায় সুস্থ হয়ে গেছি। তোর তো কিছু হয় নাই, যদি হয়ে যেত কিছু তাহলে কি হতো? আচ্ছা পাগলি মামি, তুমি যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, তারপর কিছু খাবে। আমি তো জানি আমার কথা শুনে কিছুই খাওয়া দাওয়া করো নাই। মামা, তুমি মামিকে ওয়াশরুম থেকে নিয়ে আসো। আর এই তাসফি, এদিকে আয় তো। তুই লামিয়া সম্পর্কে কি জানিস রে? বাহ ভাইয়া, এই প্রথম তোর মুখ থেকে লামিয়া আপুর সম্পর্কে কথা শুনলাম। শোন তাহলে, আজকে সবগুলো কথা বলি। আমি তোকে যে ভাবিটার কথা বলেছিলাম সেটাই লামিয়া আপু। বলেছিলাম না যে তোর বিয়ের জন্য মেয়ে ঠিক করে রেখেছি? এই মেয়েটাই লামিয়া আপু। জানিস ভাইয়া, আমার কলেজ লাইফের শুরু থেকে আপু আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। সবসময় দুজন মিলে এক জায়গায় বসে গল্প করতাম। লামিয়া আপুর মনটা খুব ভালো। সেদিন তোমাকে দেখে লামিয়া আপু পছন্দ করে ফেলে। এতদিন আপুর বাবা মা অনেক পাত্রকে দেখিয়েছে, কিন্তু আপু একটা ছেলেকেও পছন্দ করেনি।
তোমাকে দেখে তার পছন্দ হয়ে গেছে, অনেক ভালোবেসে ফেলেছে তোমাকে, কিন্তু নিজে সেই কথাগুলো বলতে পারছে না। আমি জানি তুইও আপুকে ভালোবাসিস, তাই আপুর সাথে তোকেই বিয়ে দিব। আম্মু, তুমি লামি আপুর বাবা মায়ের সাথে কথা বলবে। আপরে, ব্যাপারটা নিচে নিচে এত দূর এগিয়ে গেছে, আর আমি সেটা জানতামই না। লামিয়া যে আমাকে ভালোবাসে সেটা জানি আমি, কয়েকবার লক্ষ্য করেছি ওকে। ওর চোখে আমার ভালোবাসা স্পষ্ট দেখেছি। সুস্থ হওয়ার পরেই ওকে নিজের বউরানি করব। হ্যাঁ, আমি তো তাই করব। এইরকম একটা মেয়ে কি হাতছাড়া করা যায় নাকি? আচ্ছা শিহাব, তুই তো এখন বেশ সুস্থ আছিস। তোর আব্বু ডক্টরের সাথে কথা বলতে গেছে, তোকে রিলিজ করিয়ে নিয়ে বাসায় যাবে। কারণ এই হসপিটালে আমার থাকতে আর ভালো লাগছে না। বাসায় নিয়ে গিয়ে তোকে ভালো করে যত্ন করলেই ঠিক হয়ে যাবি। হ্যাঁ, আমিও বেশ সুস্থ হয়ে গেছি। বাসায় না গেলে আমারও ভালো লাগছে না। ওই তো আব্বু আসছে, দেখি কি খবর নিয়ে আসছে। শিহাবের আব্বুর সাথে ওর মামা আর মামিও আসলো। মামি তো ক্যাবিনে এসে শিহাবের পাশে বসে মাথায় হাত বুলাতে লাগলো। শিহাবের বাবা আর মামা মুস্কি একটা হাসি দিল। ডক্টরের কাছে গিয়েছিলাম, তিনি বললেন যে আগে চেক আপটা করে নিবে, তারপর সিদ্ধান্ত নিবে যে রিলিজ করবে কিনা। আর আমার বন্ধু আসছে যে শিহাবকে অপারেশনটা করেছে, আশা করি রিলিজ করিয়ে দিবে, কারণ শিহাবকে তো প্রায় সুস্থই মনে হচ্ছে। একটু পরে ডক্টর এসে শিহাবকে চেক আপ করে নেয়, তারপর রিলিজ করিয়ে দেয় আর কিছু ঔষধ লিখে দেয় যেগুলো নিয়মিত খেতে হবে, কারণ শরীরটা পুরোপুরি সুস্থ হয়নি এখনো। বুলেটের ক্ষতগুলো এখনো ভালো করে শুকাতে পারেনি। রিলিজ করিয়ে দেওয়ার পর সবাই অনেক খুশি হয়। শিহাব তাহসিনকে ফোন করে বলে দেয় লামিয়াকে বাড়িতে পৌঁছে দিতে, কারণ বেচারির অনেক কষ্ট হয়েছে, ক্লান্তও দেখাচ্ছে। তাহসিন এসে লামিয়াকে নিয়ে চলে যায়। বাকিরা সবাই মিলে শিহাবকে বাসায় নিয়ে আসে, রুমে নিয়ে গিয়ে আলতো করে শুইয়ে দেয়। কেউ কোনো দিক থেকে যত্নের ত্রুটি রাখে না, বিশেষ করে মুনিয়া তো শিহাবকে সব সময় চোখে চোখে রাখে। শিহাব মুনিয়াকে নিজের মতামত জানিয়ে দিয়েছে কাছে ডেকে নিয়ে। মুনিয়াও বুঝতে পারে যে শিহাব তাকে গ্রহণ করতে প্রস্তুত নয়, তাই মুনিয়া খুশি মনে শিহাবের কথাগুলো মেনে নেয়। এভাবেই কটা দিন কেটে যায়। শিহাব একদম সুস্থ হয়ে ওঠে। সবাই খুশি যে শিহাব সুস্থ হয়ে গেছে। শিহাবের জন্মদিনও চলে আসছে। তাসফি ফোন করে লামিয়াকে তার বাবা মায়ের সাথে বাড়িতে আসতে বলে। লামি আপু, ভাইয়ার কালকে জন্মদিন, তুমি আঙ্কেল আন্টির সাথে আমাদের বাসায় চলে আসবে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। প্লিজ সবাই লাইক কমেন্ট করুন, আমার 250+ লাইক কমেন্ট লাগবে, তাই দয়া করে সবাই লাইক কমেন্ট করুন। ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগামীকালকে এই গল্পটি শেষ করে দেব আর নতুন গল্প নিয়ে আসবো। সবাই খুশি যে শিহাব সুস্থ হয়ে গেছে। শিহাবের জন্মদিনও চলে আসছে। তাসফি ফোন করে লামিয়াকে তার বাবা মায়ের সাথে বাড়িতে আসতে বলে। লামিয়া আপু, ভাইয়ার কালকে জন্মদিন, তুমি আঙ্কেল আন্টির সাথে আমাদের বাসায় চলে আসবে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই তাসফি, তুমি সব সময় শুধু আমাকে এমন করে বলো। তুমি জানোই যে আমি সারপ্রাইজের কথা শুনলে আর থাকতে পারি না। তুমি আমাকে এখন বললে, দেখবে আজকে রাতে মনে হয় আমার ঘুমই হবে না। প্লিজ বলো তাসফি, কি সারপ্রাইজ আছে? তুমি এত ব্যস্ত হয়ে গেলে কেন বলো তো? যদি তোমাকে আগে থেকেই বলে দিই তাহলে তো কোনো মজাই থাকলো না। আচ্ছা ঠিক আছে, কালকে এসেই দেখবো তুমি আমার জন্য কি সারপ্রাইজ রেডি করে রাখছো। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে এখন রাখি, আমার আবার অনেক কাজ করতে হবে। ভাইয়ার জন্মদিনের জন্য সবকিছুর আয়োজন করতে হবে। এবার বলে ভাইয়া আমার কোনো কাজে সাহায্য করবে না। তাসফি ফোনটা কেটে দেয়, তারপরে এক দৌড় দিয়ে শিহাবের রুমে যায়। দেখে শিহাব রেডি হচ্ছে। আচ্ছা ভাইয়া, তুই কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, বের হওয়ার জন্যই তো তৈরি হচ্ছি। জনিকে তো হসপিটালে ভর্তি করে রাখা হয়েছিল, ওকে তো খুব করে মেরেছিলাম, তাই একটু দেখতে যাব। আর আরেকটা কাজ হলো, তাসিনদের সাথে আজকে আড্ডা দিতে যাচ্ছি। অনেকদিন তো হয়ে গেল তাসিনের সাথে ভালোভাবে সময় কাটাতে পারি নাই। আজকে তো অনেক সময় ধরে ওর সাথে গল্প করব আর ঘুরবো। তাসিন হলো আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। বাসায় আসার পর থেকে ওর সাথেই কথা বলতে পারলাম না। আচ্ছা তাসফি, তাহলে তুই থাক, আমি ঘুরে আসি। আর হ্যাঁ, তোর জন্য কিছু নিয়ে আসবো নাকি? আমার জন্য তো কি নিয়ে আসতে হবে সেটা তো তুই জানিসই, আমি চকলেট খেতে অনেক পছন্দ করি, তুই আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবি। তাসফির কথা শুনে মুচকি হাসলাম। পাগলিটা সবসময় চকলেট খেতে চাই। আচ্ছা ঠিক আছে, তোর জন্য চকলেট নিয়ে আসবো। তাসফিকে বিদায় জানিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। তারপর তাসিনকে ফোন করলাম। এই তাসিন, তুই কই রে? আমি তো বাসায় আছি এখন, তোর কিছু হয়েছে নাকি? ধুর, আমার আবার কি হবে? তুই এখনই হসপিটালের সামনে চলে আসতো, জনির সাথে দেখা করব।
বেচারার শরীর এখন কেমন আছে দেখে আসি। কি বলিস তুই? তোর মাথা কি সত্যি খারাপ হয়ে গেল নাকি? যে মানুষটা তোকে গুলি করলো তার সাথে তুই দেখা করতে যাবি? তাসিন, তুই এত কথা বলিস কেন রে? আমি ওকে ক্ষমা করে দিয়েছি, এখন তুই আমার সাথে যাবি কিনা তাই বল। যাওয়া ছাড়া আমার আর কি করা আছে? আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসতেছি। একটু পরে তাহসিন আসবে, দুইজন মিলে রওনা দিলাম। হসপিটালে পৌঁছে গেলাম। তাহসিন আমাকে জনির কেবিনে নিয়ে গেল। তাহসিন নিজে এসে জনিকে ভর্তি করেছিল, তাই আর কারো থেকে শোনা লাগলো না। জনির কেবিনে গিয়ে দেখলাম জনি শুয়ে আছে। জনি, কেমন আছো তুমি? শিহাব, আমি সত্যিই লজ্জিত। আমি আগে অনেক খারাপ ছিলাম। কেমন করে যে এই খারাপ পথে চলে এসেছিলাম সেটা আমি জানি না। আগে তো শুধু মেয়েদেরকে টিস করে বেড়াতাম আর খুব মজা নিতাম, কিন্তু কেউ আমাকে কখনো এই কাজে বাধা দেয় নাই। সেদিন একমাত্র তুমিই ছিলে যে আমাকে এই কাজের জন্য বাধা দিয়েছিলে। তুমি আমাকে এই কাজের জন্য যখন মারলে তখন আমি অনেক রেগেছিলাম। তোমাকে মারার জন্য সত্যি আমি খুব দুঃখিত। আমি সেদিন তোমাকে অনেক বেশি মেরে ফেলেছিলাম। আচ্ছা, এখন কথা বাদ দেওয়া যাক। তোমার শরীর এখন কেমন আছে? হ্যাঁ, এখন বেশ ভালো আছি। তোমাকে তো আমি গুলি করেছিলাম। এখন তোমার শরীর কেমন আছে? হ্যাঁ, এখন অনেক ভালো আছি। আচ্ছা জনি, তাহলে আমি এখন আসি, আমার অনেক কাজ আছে। জনির থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। যাক, জনি নিজের ভুলটা তো বুঝতে পারছে, এটাই অনেক। তারপর তাসফির জন্য অনেকগুলো চকলেট নিয়ে বাসায় ফিরলাম। কলিং বেল বাজাতেই তাসফি এসে দরজা খুলে দিল। এই পেতনি, ধর, তোর জন্য আইসক্রিম নিয়ে আসছি। তাসফি আইসক্রিমগুলো পেয়ে অনেক খুশি হয়, অনেক। তারপর নিজের ঘরে চলে যায়। তাসফি খুশি হয়ে দেখে শিহাবও অনেক খুশি হয়। শিহাব শুধু একটা জিনিসই আল্লাহর কাছ থেকে চায়, সেটা হলো আল্লাহ যেন তার পরিবারকে সবসময় সুখে রাখে, শান্তিতে রাখে, ভালো রাখে। শিহাব শুধু ভাবতে থাকে যে তার পরিবারকে কিভাবে খুশিতে রাখা যায়, বিশেষ করে তার ছোট্ট বোনটাকে কিভাবে খুশি করা যায়। শিহাব তাহসিনকে নিয়ে নিজের রুমে চলে যায়। তারপর বাকি বন্ধুদেরকে ফোন করে বাসায় আসতে বলে। একটু পরে সবাই আসলে শিহাব আড্ডাটাকে জমিয়ে ফেলে। হঠাৎ করেই তাসমি সবার আড্ডার মাঝখানে চলে আসে। ভাইয়া, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমার সাথে একটু বাইরে আয় তো। আচ্ছা চল বাইরে। তারপর তাসফির সাথে বাইরে গেলাম। কিরে, কি হয়েছে? এভাবে ডেকে নিয়ে আসলি কেন? আরে গাধা, এত তাড়াতাড়ি দেখি সবকিছু ভুলে যাস। কালকে তো তোর জন্মদিন। লামিয়া আপুকে দাওয়াত দিয়ে দিয়েছি। আর আম্মু লামিয়া আপুর আব্বু আম্মুর সাথে কথা বলেছে। তারা তো এবার তোকে একেবারে জামাই হিসেবে মেনেও নিয়েছে। এদিকে লামিয়া আপু তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। কালকে লামিয়া আপুকে প্রপোজ করার জন্য সবকিছু রেডি করতে হবে তো। সেই সবকিছুই দেখছি তুই ভুলে গেছিস। সরি রে, সবকিছু কেমন করে জানি মাথা থেকে বের হয়ে গিয়েছিল। আমি আজকে রাতেই তাসিনকে নিয়ে সবকিছু রেডি করে ফেলতেছি, তুই কোনো চিন্তা করিস না। তাসফির সাথে কথাবার্তা বলে বন্ধুদের কাছে চলে আসলাম। আড্ডা শেষ করে তাসিনকে সবকিছু জানালাম। দেখ দোস্ত, আজ রাতের মধ্যে সবকিছু শেষ করতে হবে। কালকে লামিয়াকে অনেক বড় একটা সারপ্রাইজ দিব। আর এইসব নিয়ে কোনো চিন্তা করিস না, আমি ঠিক যেভাবে বলবো সেভাবেই কাজ করবি। দেখবি লামিয়া খুশি না হয়ে পারবি না। ধন্যবাদ দোস্ত, তুই আমার পরাণের বন্ধু রে। ওরে মনু, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, আজকে বুঝলাম। এই, তোর কি আজকে ভূতে ধরলো নাকি রে? জীবনে তোর মুখ থেকে আমাকে নিয়ে একটা ভালো কথা শুনলাম না, আর আজকে তো একেবারে প্রশংসা উল্টে পড়ছে। সবটাই তাহলে ওই লামিয়ার জন্য, তাই না? লামি আমার সম্পর্কে ছোট বোন হয়, ওর জন্যই আজকে এত ভালো কথা শুনতে পারলাম। যাক, আমার যাক, আমার জীবনটা ধন্য। তাহসিনের কথা শুনে শিহাব আর তাসবি হেসে দেয়। তারপর সবাই মিলে অনেক মজা করে রাতে জন্মদিনের সমস্ত আয়োজন শেষ করে ফেলে। বিশেষ করে লামিয়ার জন্য ছাদের উপর খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এই আয়োজন দেখে সবাই অনেক খুশি। সবকিছু দেখাশোনা করে তার মায়ের কাছে গেলাম। গিয়ে দেখি মুনিয়া আর আম্মু গল্প করছে। কিরে লামিয়া, শুধু কি আম্মুর সাথে গল্প করে জীবন কাটিয়ে দিবি নাকি? কোনো কাজই তো করিস না। এই যে ভাইয়া, একদম না জেনে কথা বলবে না। এত সময় ধরে খালামণির সাথে কাজ করলাম, এখন দুজনেই অনেক ক্লান্ত। আচ্ছা শিহাব, এখন ঝগড়া করিস না, এখন কাছে আয় তো। আম্মুর কাছে গিয়ে অনেক সময় ধরে গল্প করলাম। এইভাবে রাতটা কেটে গেল, পুরো দিনটা ভালোভাবে কেটে গেল। সন্ধ্যার সময় ইনভাইটেড গেস্টরা চলে আসলো। সবাই মিলে ইয়া বড় একটা কেক নিয়ে আসলো। কেক কাটা শেষ হয়ে গেলে লামিয়াকে নিয়ে ছাদে চলে গেলাম। সেখানে লামিয়াকে আমাদের প্ল্যান মতো প্রপোজ করলাম। লামিয়া তো এইভাবে সারপ্রাইজটা পেয়ে খুশিতে আত্মহারা। সবকিছু প্ল্যান মতো ভালোভাবে শেষ হয়ে গেল। এদিকে শিহাবের বাবা মা বিয়ের সমস্ত কথা শেষ করে ফেললো। সবাই অনেক খুশি। আর হ্যাঁ,
পাঠক বন্ধুরা, আমিও অনেক খুশি। সবাইকে বিয়ের দাওয়াত দিলাম, এসে খেয়ে যাবেন। এভাবেই শেষ হলো আরেকটি ভালোবাসাময় জীবনের গল্প। ভালো থাকবেন সবাই। গল্পটা বেশি বড় করেনি লেখক। প্লিজ সবাই লাইক কমেন্ট করে বলবেন কেমন হয়েছে।